ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই পেপারটা আমার কাছে 2010 থেকে আছে, কিন্তু আমি কখনো কোনো মজলিসে বা কোনো হালাকায় পড়ি নাই। এটা আসলে অনেক সময় আমরা একটা জিনিস পড়ি কিন্তু সেটার ইটা মিস করি। আমরা সেটার না, এটার গেইনটা কমাইতে হবে। হ্যাঁ, এটা কমাইতে হবে না, যে পার্টিকুলার স্লটে ঢুকাইছেন সেটারটা কমাইতে হবে। কোথায় ঢুকাইছেন এটাকে? কয় নম্বর ইসে ঢুকাইছেন ওখানে? আচ্ছা, কোথাও ইনপুট দেন নেই? আচ্ছা, ইসে না, তাহলে কমায় দেন একটু। সো যেটা হয় যে একই জিনিস আপনার কাছে পড়ে আসে, আপনি হয়তো কোনো দিন ওইভাবে পড়ে গেছেন কিন্তু আপনি হয়তো পয়েন্টগুলো খেয়াল করেন নাই। আমি এটা দিয়ে কোথাও কোনো হালাকা করি নাই। তারপরে প্রথম সিলেটে করলাম। সিলেটে এটা নিয়ে টোটাল বোধহয় 4টা হয়েছে, আলাদা আলাদা জায়গায় হয়েছে। কিউসেটে 2টা, আর রেজিস্ট্রি মাঠে একটা, আর একদিন হোটেলে ছিল ফরচুন গার্ডেন, সেইখানে একটা। মোট 4টা জায়গায় সিলেটে হয়েছে। তারপরে শান্তিনগর মসজিদে আমরা পরপর 2 সপ্তাহে 2টা এসে করলাম আর কি। তখন আমাদের একজন বললেন যে আমাদের এখানে হইলো না, অন্য জায়গায় হইলো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, এখানেও করা যায়। যেটা হয় যে আপনার একটা জিনিস আপনার কাছে আসে অনেক দিন, আপনি হয়তো পড়ছেনও, বাট হয়তো একটা পয়েন্ট মিস করে গেছেন, এইভাবে হয়তো জিনিসটা দেখেন নাই। এবার এটা খুলে দেন তো প্লিজ, খুলে রাখেন। এই জিনিসটা কেন হচ্ছে বুঝলাম না, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আমার কোনো সমস্যা না, আপনাদের সমস্যা আর কি। আপনারা এত কষ্ট করলেন, এটার পেছনে এত সময় দিচ্ছেন। না ঠিক আছে, এটা নাকি কোয়ালিটি খুব ভালো ছিল। যে জাকারিয়া ভাইয়ের যে হালকাটা হলো, জাকারিয়া ভাইয়ের কথা একটু বুঝতে কষ্ট হয় নিচের থেকে, ওই দিনে খুব ভালো বোঝা গেছে। আমার ওয়াইফ তো জানে না এগুলা, সে বলতেছে যে আজকে অন্যরকম লাগলো। আমি বললাম যে এইটার থ্রুতে হয়েছে আর কি। তো যেটা বললাম যে অনেক সময় আপনার একটা জিনিস আপনার কাছে পড়ে আসে, আপনি খেয়াল করেন নাই, হয়তো বোঝেন নাই যে জিনিসটা। এটা হয় আমাদের, অন্য জিনিসও হয়। তা আমি যখন এটা সিলেটে করলাম, অন্য জায়গায় করলাম, আমি দেখলাম যে এটা আসলে অনেকের মাঝে করা উচিত বা অনেকের সাথে আলোচনা করা উচিত। এমনি এটার নাম হচ্ছে দ্য রোল অফ টেলিভিশন ইন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রিডিক্টিভ প্রোগ্রামিং, কালচার ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি। রোল অফ টেলিভিশন, টেলিভিশনের কথা মেনলি বলছেন। এটা 2010-এর আর্টিকেল, আগেই বললাম। টেলিভিশনের কথা মেনলি বলছেন। এটার রোল, এটার ভূমিকা, কিসের ভূমিকা? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। এই প্রত্যেকটা টার্ম আমরা ইনশাল্লাহ আলাদা আলাদা করে ডিফাইন করব। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টেলিভিশনের ভূমিকা, প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের টেলিভিশনের ভূমিকা, কালচার ক্রিয়েশনের টেলিভিশনের ভূমিকা, আর ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি, মানে বাচ্চাদের ধ্বংস করাতে এবং সমাজকে ধ্বংস করাতে এটার রোল কী। আমি যেটা করছি প্রত্যেকটা হালাকাতে যেখানে এখানে করছি, আমি এই 10 বছরে অনেক মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, টেলিভিশনের সাথে যুক্ত হয়েছে ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন অ্যান্ড সো অন। আমি সবকটাকে মিলায় একটা চেহারা দিতে চেষ্টা করছি এবং আমরা এটা লিখতে শুরু করছি। কারণ শান্তিনগর হালাকায় কিছু মুরব্বী তারা বললেন যে এটা আসলে একদম লিখিত ফর্মে আসা উচিত। তা আমি আমার ওয়াইফ শুরু করছি কাজ আর কি। 2টা কম্পোজিং হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। তো আমার মতো করে আমি যেভাবে বলি সেটাই যোগ বিয়োগ করে আমরা কি করব। তো প্রথমেই বলতেছেন যে আমরা একটু ডিফাইন করে নিই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কথাটা বললাম, বাংলা যদি করি আমরা তাহলে সমাজ প্রকৌশল বলতে পারি আমরা, বা কিন্তু এটার অ্যাকচুয়ালি এটার কাজটা কী? যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কী? বিল্ডিং বানানো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ কী? মেশিন টেশিনকে করা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপার স্যাপার নিয়ে কাজ করা। এরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কী আসলে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক প্রকৌশল যেটাকে, এটা কিন্তু আজকে শেষ হবে না, এটা অ্যাটলিস্ট 2 দিন লাগবে। সেই জন্য একটু রিল্যাক্স করে বসেন এবং একটু ধৈর্য ধরে শোনেন। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ কি? অল্টারেশন অফ মোরাল অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালিউজ। 3টা কথা বললো। নৈতিকতাকে চেঞ্জ করতে চায়। আপনি এখন যেটাকে ঠিক মনে করতেছেন
কালকে সেটাকে ঠিক মনে করবেন না, অথবা এখন যেটাকে অঠিক মনে করতেছেন কালকে সেটা আপনার কাছে একেবারে নর্মাল হয়ে যাবে। এটা একটা কাজ। অ্যাটিটিউড, কোনো একটা জিনিসের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কী হবে সেটা। আপনি দেখলেন যে দুইটা ছেলে কোমর জড়ায় হাঁটতেছে, আপনার অ্যাটিটিউড কী হবে, দৃষ্টিভঙ্গি কী হবে? আজ থেকে 100 বছর আগে খ্রিশ্চানরাও নজবিল্লা বলতো এটা দেখলে, এখন তাদের চার্চেও এটা অ্যাকসেপ্টেড জিনিস হয়েছে। আপনি কি নজবিল্লা বলবেন নাকি আপনার কাছে আলহামদুলিল্লাহ, মানে ঠিকই আছে, অসুবিধা কী আছে? একটা ছেলে আর একটা মেয়ে যদি জড়াজড়ি করতে পারে, একটা ছেলে আর ছেলেও করতে পারে। এইটা অ্যাটিটিউড। হ্যাঁ, আরেকটা হলো ভ্যালিউজ, মূল্যবোধ যেটাকে বলে। মূল্যবোধ নানা রকম জিনিস হতে পারে, যেমন ধরেন আমার ওয়াইফ বাইরে মানুষের সাথে হাসিয়ে কথা বলবে না, বুঝছেন না? আমার মূল্যবোধ এটা লাগে। আমার মূল্যবোধ কি, আমার গিরার আছে, আল্লাহ আমাকে বলছেন এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, আমি একটা সেট অফ ভ্যালুজ আছে আমার, সেগুলো চেঞ্জ হয়ে গেল। আমি এখন মনে করি যে যত বেশি মানুষে আমার ওয়াইফে অ্যাপ্রিসিয়েট করবে যে আমার ওয়াইফের ফিগারটা এখনও খুব সুন্দর আছে, তত আমার গর্বের ব্যাপার। এটা হলো আপনার ভ্যালুজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সব কাছাকাছি জিনিস, মোরাল, অ্যাটিটিউড, ভ্যালুজ কাছাকাছি জিনিস, কিন্তু এই জিনিসগুলোকে অল্টার করা, চেঞ্জ করে দেওয়া হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। যেমন একটা বিল্ডিং বানানো সোশ্যাল ইঞ্জিনিয়ার কাজ, সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, একটা কিছু কাজ করা, একটা কৌশল অ্যাপ্লাই করা, একটা কৌশল অ্যাপ্লাই করে আপনার এই জিনিসগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। আচ্ছা, এটা আমরা পরে পড়বো আরও। প্রেডিক্টিভ প্রোগ্রামিং, এটা জাস্ট এক ছত্র এখন বলে যে পরে ডেফিনেশনটা বলবো, যে আপনি রেজাল্টটা কী হবে, কী চাচ্ছেন, ওইটা আগে ডিসাইড করলেন। যে ধরেন আপনি চাচ্ছেন যে এই দেশে বিয়েটা আর থাকবে না, সংসার আর থাকবে না, ঘর করা থাকবে না, এটা আগে আপনি ডিসাইড করলেন। তার কারণ হচ্ছে যে এই দেশের ফার্টিলিটি রেট খুব বেশি, এই দেশের মুসলিম প্রধান দেশ, এই দেশে মুসলিম জনসংখ্যা ওয়ার্ল্ড পপুলেশনকেই কীভাবে কার্ভ করা যায় এটার চেষ্টা করতেছে বিধর্মীরা। সেখানে এই দেশটা একটা জনসংখ্যা বিস্ফোরণের মুখে দাঁড়ায় আছে। সো এদের যদি আমি এমন একটা ব্যবস্থা করি যে এরা আর সংসারই করবে না, ঘরই করবে না, তাহলে পপুলেশনটা এই হয়ে আসতে পারে। সেই কথাটা চিন্তা করে, এফেক্টটা আসবে হয়তো 50 বছর পরে। আপনি প্রথমে বললেন যে মেয়েদের অর্থনৈতিক উন্নতির দরকার, তারপর বলেন যে মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, নাইলে জনসংখ্যার অর্ধেক যদি ঘরেই বসে থাকে তাইলে অর্থনৈতিক উন্নতি কোনোদিন হবে না। এই কথাগুলো কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে অধিকাংশ মানুষকে ক্যাটেল বলছেন, গবাদি পশুর মতো বলছেন। চিন্তা করে না মানুষ, সবাই কিন্তু চিন্তা করে না, সবাই চিন্তাশীল মানুষ হয় না। আর এরা আপনাকে তাই করতে চাইতেছে যে চিন্তাশীলতা যেন আপনার নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো সেই টার্গেটটা নিয়ে আপনার প্রথমে করলো কি, আপনার মেয়েদেরকে ঘর থেকে বাইর করলো, বাইর করে আপনার কাজে কর্মে লাগালো। তারা ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক একটু ইমানসিপেশন যেটাকে আমরা বলি, মুক্তি হইলো, অর্থনৈতিক মুক্তি হইলো, তাদের নিজের কাছে 2-4টা পয়সা আসলো। তো আপনি অফিস থেকে এসে বললেন যে এক কাপ চা দাও, তুমি বানানো না, আমিও অফিস থেকে আসছি, তুমিও আসছো, তুমি বানানো। দ্যাটস হাউ ইট স্টার্টস। মানে এইভাবেই শুরু হয়। শুরুটা কিন্তু একেবারে আজকে থেকে আমি বিয়ে করবো না এরকম হয় না। তারপরে একসময় মেয়েটা দেখে যে, বা ছেলেটাও দেখে যে এই বিয়ে সাথে খুব ঝামেলার ব্যাপার, বুঝছে না, ঘরে আসো, রান্নো বাড়ো, তার চেয়ে নিজেরটা নিজে খাই, ইত্যাদি করতে করতে একসময় আর বিয়ের কোনো প্রয়োজন থাকবে। ইংল্যান্ড আমেরিকা যেটা হয়েছে, বা ইংল্যান্ডে ইউরোপে মেইনলি যেটা হয়েছে। তারপরে আপনার পপুলেশন একসময়, আপনি তো ওইটা নিয়ে চিন্তিত, যে এক স্টেপ নিচে বলে দেন, মহিলা আসছেন একজন নিচের তলায়, বলে নিচের আরও দুই তলা নিচে, 2 তলায় না, মানে হ্যাঁ একদম নিচে আর কি, একদম নিচের তলা যেটা, সেটা আসসালাম। তারপরে একদিন মনে করে যে আর বিয়ের সাথে কোনো দরকার নেই। এইভাবে কিন্তু ইংল্যান্ড, আমেরিকা এবং ইভেন সিঙ্গাপুরে, আমি আপনাদেরকে আমার লেখায় আমি লিখছি যে সিঙ্গাপুরের টেলিভিশনে গভর্নমেন্ট এখন অফিসিয়ালি গভর্নমেন্টের পয়সায় অ্যাডভার্টাইজ দেয় যে বিয়ে করতে, সংসার করতে। কারণ সিঙ্গাপুরে যেটা হয়েছে, এইভাবে কিন্তু মানুষ সংসার বিমুখ হয়ে গেছে। কেউ সংসার করে না, কারণ সংসার সব কিছু এমনিতেই হয়ে যাচ্ছে। সংসার মানুষ করার পিছনে কিন্তু যেভাবে জৈবিক চাহিদাগুলো থাকে, সেইভাবে খাওয়া, মশারি টানানো, সব কিছু থাকে। এই সব কিছুর যদি দরকার না হয়, তো সংসার তো একটা ঝামেলা, বুঝছো না? রেসপন্সিবিলিটি, কত বড় রেসপন্সিবিলিটি। তুমি আমি ওর দিকে তাকাচ্ছি দেখে তুমি বলতেছি, সরি আমার মুখে আসতেছে। আপনি আপনি যদি সাইবেরিয়াতেও যান, আপনি চিন্তা করতেছেন আপনার বাচ্চাটা স্কুলে গেছে কিনা, কথার কথা। সংসার নাই, এইসব চিন্তাও নেই, হেডেকও নেই আপনার, বুঝছেন না? তো এই জিনিসগুলো হচ্ছে প্রেডিক্টিভ প্রোগ্রামিং, হচ্ছে যখন ওই টার্গেটটা করে কেউ একটা কাজ করতে শুরু করে, সেটা এনজিওর মাধ্যমে হতে পারে, সেটা নাটকের মাধ্যমে হতে পারে, সেটা কার্টুনের মাধ্যমে হতে পারে, সেটা গানের মাধ্যমে হতে পারে, সেটা সিনেমার মাধ্যমে হতে পারে। টার্গেটটা আগে ফিক্স করে কাজ করতে শুরু করলো এবং জিনিসগুলো আপনাকে অভ্যস্ত করায় তুললো বা আপনার ভিতরে কাজ করতে শুরু করলো। এটা হচ্ছে মোটামুটিভাবে প্রেডিক্টিভ প্রোগ্রামিং। যেটা কালচার ক্রিয়েশন, যেটা সেটা হচ্ছে যে
কালচার আসলে ক্রিয়েটেড হয় না, কালচার মানে মানে উপর থেকে কেউ ক্রিয়েট করে না, কালচার ফর্মস, এটা ফর্ম করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আস্তে আস্তে এটা ফর্ম করে কালচার, এটা ক্রিয়েট করে না, মানে এক সময় একসাথে কেউ বানায় দেয় না। এটা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সের ইসে হয়। যেমন আমরা আজকে বললাম যে আমি এটা মাটিতে করার ব্যবস্থা করছি, যাতে বসার ব্যবস্থা করছি একদম শুরুতে 2007-08 থেকে শুরু করছি, যে এইখানে যারা আসবেন তারা যেন আস্তে আস্তে লুজ কাপড় পরেন, এটা আমি অনেকদিন বলছি আগে। এইটা ধরতে পারেন যে আপনার মানে এটা আমি তো এইভাবে করছি, কিন্তু এটা আমাদের দেশের মানুষ লুঙ্গি কেন পরে? আমার দেশের মানুষের কাজের প্যাটার্নগুলো এমন যে লুঙ্গিটা পরলে সব সুবিধা হয়, বুঝছেন না? এই একটা খাল পড়ছে, পাট করে উঠায় হাইটে চলে গেল, খালে বিলে না আমাদের ব্যাপারগুলো। এখানে একটা খাল, ওখানে একটু সাঁতরাইতে হবে, তাহলে এটা একদম মাথার উপরে তুলে সাঁতরাই চলে গেল। আমি জাস্ট বলতেছি মানে এইভাবে কিন্তু মানুষের কালচারটা তৈরি হয়। খেতে গেল, একটু গুছায় করে ফেললো, খাল পার হইতে হবে, সাঁতরায় পার হয়ে গেল, স্টিল তার কাপড় ভিজে নেই, বুঝছেন না? তো এইভাবেই কিন্তু একটা কালচার তৈরি হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অনেক বছর যায়, আস্তে 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 মানুষই করে। আর কালচার ক্রিয়েশন হচ্ছে কি ওপর থেকে আপনি একটা কিছু চাপাই দিয়ে বলেন এখন থেকে তোমার এটা কালচার, তুমি এখন থেকে এটা করবা, এটা তোমার 1000 বছরের ঐতিহ্য, আপনারা বলে দিল। এখন মানুষের নেচারটাই এমন যে অনেক দিন যদি একটা কথা বলে আপনার মনে হবে বোধহয় এটাই আমার 1000 বছরের ঐতিহ্য, আমি হয়তো জানি না। আপনাদের এই জন্য অ্যানিম্যাল ফার্ম বইটা আমি পড়তে বলছি, অ্যানিম্যাল ফার্ম বইটা সবাইকে পড়তে বলছি, যে ওইখানে পশুদের ভিতরে আমরা একটু গল্প করি নাকি, পশুদের ভিতরে পশুরা আর কি মানে মানুষের এগেনস্টে বিদ্রোহ করছে, কইরা নিজেরা টেক ওভার করে নিছে ফার্মটা। এখন ওরাই নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আর কি, স্বাধীন হয়েছে সোজা কথা। তো স্বাধীন হয়ে আপনার কতগুলো নিয়ম বানাইছে, যেমন ধরেন অল অ্যানিমালস আর ইকুয়াল, সব পশু সমান। কিন্তু কিছুদিন পরে স্বাধীনতার যেটা ফল হয়, দেখা গেল যে ওদেরই ভিতর এক ধরনের পশু আরেক ধরনের পশুকে এখন রুল করতেছে, তাদের জন্য নিয়ম বানাই দিতেছে, তাদেরকে ছড়ি ঘুরাইতেছে, বুঝছেন না? তো এখন তো আর আগের কমান্ডমেন্টগুলো খাটে না। আগে যা লিখছিল মূলনীতি আছে না, রাষ্ট্রীয় মূলনীতি থাকে, ওটার খাটে না, ওটা চেঞ্জ করতে হবে। কি করবে? ওই কতগুলো ভেড়া আছে ওদের এখানে, ওই গ্রুপের ভিতরে শুয়োর আছে, শুয়োররা হচ্ছে লিডার এখানে, আর ভেড়ারা হচ্ছে অর্ডিনারি অ্যানিমেল আর কি। ওইগুলোরে করলো কি, একজনের তত্ত্বাবধানে একটা দূরের মাঠে নিয়ে গেল ঘাস খাওয়াইতে, নিয়ে গিয়ে ওইখানে প্র্যাকটিস করাইলো। ওই কমান্ডমেন্টগুলোর ঠিক উল্টা কথা। কমান্ডমেন্টগুলো ছিল আমি যেমন অল অ্যানিমালস আর ইকুয়াল, সব পশুর সমান, একটা লাইন জুড়ে দিল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার, মানে কিছু পশু আবার অন্যদের চেয়ে বেশি সমান আর কি, বুঝছেন তো? এখন ওই ভেড়াগুলোরে যখন এগুলো শিখায় পড়ায় নিয়ে আসলো, এখানে আসার পরে খালি ইশারা দিলে এগুলো সমানে এটা চিল্লাইতে থাকে। তো যে অ্যানিমেলগুলো শুরুর থেকে আসে তারা নিজেরা খুব কনফিউজ হয়ে গেল যে তাহলে কি আসলে এটা ছিল নাকি এটা ছিল। পরিচিত লাগে না জিনিসগুলো? অনেক পরিচিত জিনিস কিন্তু এখানে আসে। আচ্ছা, তো এইটা হচ্ছে কালচার ক্রিয়েশন। মানে আপনাকে আমি উপর থেকে বলে দিলাম যে এইটাই তোমার 100 বৎসরের ঐতিহ্য, তুমি সবসময় এরকমই ছিলা, তোমার এরকমই হওয়ার কথা। 1 জেনারেশন 2 জেনারেশন 3 জেনারেশনের পরে আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আমি এরকমই হওয়ার কথা, বুঝছেন না? আমি এরকমই হওয়ার কথা। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে রবীন্দ্রনাথ আমাদের জন্য অনেক বড় আদর্শ। এটা 3 জেনারেশনের মাথায় আপনি করলে। আমি ওই দিন দেখলাম কোনো একটা ইউটিউবের কোনো একটা এসে কি সাংঘাতিক রকম বলতেছে যে রবীন্দ্রনাথরা করতে পারে না, মানে মানে এটা নিয়ে প্রশ্ন তোলে, সে কি বাঙালি, মানে এরকমই। অথচ ইন্ডিয়াতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন, গ্রুপে দিয়েছিলাম, ইন্ডিয়াতে তারা খোদ ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথ লিখছে, সেই তাকে চাটুকার বানায় এই জাতীয় সঙ্গীতটাকে ধিক্কার দিছে যে এই জাতীয় সঙ্গীত ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত হইতে পারে না, কারণ এখানে একজন ব্রিটিশ সামন্তবাদী লোক বা ইম্পেরিয়াল লোক, তাকে তেলমাইরা রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতটার কথাটা লিখছে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মানে ওই লোকরে ভারত ভাগ্য বিধাতা বলছে, জর্জ কে জানি আসছিল আর কি, মানে ইংল্যান্ডের রাজা, তারে বলছে ভারতের ভাগ্য বিধাতা। এটা তারে তেল মারছে, এটা কী করে আমাদের জাতীয় সঙ্গীত হয় তারা বলতে পারতেছে। কিন্তু আমাদের দেশে প্রশ্ন তুলছে রবীন্দ্রনাথ মানে সে তাহলে কী, মানে অ্যাজ ইফ সে একটা মানে ক্রিমিনাল আর কি। এইটারই বলে কালচার ক্রিয়েশন। মানে আপনি বলতে বলতে উপর থেকে আমারে বোঝাই দিলেন যে এইটাই আমার কালচার, এইটাই আমার মানতে হবে, আর নাইলে আমি এখানকার থাকারই যোগ্য না, বা এখান থেকে আমি এখানে মানে আনওয়ান্টেড। যাই হোক, 3-4টা ডেফিনেশন দিলাম কেন, সামনে যে কথাগুলো বলবো এই শব্দগুলো বারবার আসেন। এখানে কি বলতেছে যে টেলিভিশন, আপনার ইন্টারনেট, কেন বলতেছে এখন সব কিছু মিলায় বলতেছে আমি, ওনারা শুধু টেলিভিশন মেনে বলছে, কারণ এইগুলা টেলিভিশনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়ে গেছে। টেলিভিশন ছিল, আমি আগেও বলছি যে টেলিভিশন আমাদের বাসায় প্রথমে 1982 সালে ঢুকে আমার বাপের বাসায়, 2001 সালে আমার বাসা থেকে বাইরে যায়। মানে এই সময়টা আমরা টেলিভিশনের সাথে যুক্ত ছিলাম।
কোনোদিনই আমার বাসায় স্যাটেলাইট বা ডিশ ছিল না, কিন্তু টেলিভিশন যেটা বিটিভি যেটাকে বলে সেটা ওই 82 থেকে 2001 পর্যন্ত ছিল। তো এটা কি ছিল প্রথমে, যে খবরের সময় বা একটা ধরেন এক্স ফাইলস ছিল, আপনারা যারা দেখছেন আমার বয়সের বা আমাদের ছেলেদের বয়সের তারাও জানবেন। এই এক্স ফাইলস বসে দেখলাম, একটা সবাই ছেলে মেয়ে বাবা মা বসে একটা দেখলো, প্রোগ্রামগুলো এরকম ছিল বা মোটামুটি এরকম ছিল, ওইগুলো বেহেমে ছিল। তারপরে একটা ছিল যে ড্রয়িং রুমে আসে সবাই একসাথে বসে একটা সময় দেখতেছে। এরপরে বড় লোকদের কী হলো, ঘরে ঘরে টেলিভিশন ঢুকলো। মানে ধরেন ছেলে থাকে ছেলের বোর নিয়ে, বাপ থাকে মারে নিয়ে, বাপ মায়ের জন্য একটা, ছেলের বোর জন্য একটা, আচ্ছা। সাথে সাথে ডিশ আসলো, ডিশের ভিতরে আপনার 40-50 চ্যানেল আসলো, ইত্যাদি আসলো। এরপরে দেখা গেলো যে না, মোবাইল ফোন আসার পরে এখন তো পার্সোনাল টেলিভিশন সবাই, এবং পাশাপাশি বিছনায় হাজব্যান্ড ওয়াইফ থাকলেও দুইজনের দুইটা টেলিভিশন এখন, অর্থাৎ দুইজনের দুইটা মোবাইল। তাতেও যদি না হয়, এটা টয়লেটও নিয়ে যেতে পারতেছে, টয়লেটে নিয়ে গিয়ে আপনার যা ইচ্ছা তা আপনি দেখতে পারতেছেন। ইংল্যান্ডের থেকে যে আমাদের একটা ভাই আছে তামিম আশরাফ, ও একটা পাঠাইছিল, হাউ টু ফ্রি ইয়োর সেলফ ফ্রম পোর্নোগ্রাফি, যাদের অভ্যাস হয়ে গেছে খারাপ ছবি দেখার। তো একটা সাজেশন ছিল, ডোন্ট টেক ইয়োর সেলফোন টু টয়লেট। এটা একটা রিকমেন্ডেশন, মানে টয়লেটে নিয়ে না, তাইলে অনেক কিছুতে বেঁচে থাকবেন। তার মানে কোন অবস্থায় গেছে, কারণ এখন প্রত্যেকের পার্সোনাল টেলিভিশন আছে। আগে ছিল সারা বাসায় একটা, সবাই একসাথে বসে দেখতো, বাপ মা ভাই বোন সবাই। এখন পার্সোনাল একটা, এবং সেটা টয়লেটে নিয়ে যাওয়া যায়, এইরকম একটা ফিতনার মুখে আছে আমরা। তো যাই হোক, তো বলতেছেন যে টেলিভিশন উইচ ইজ সিম্পলি অ্যান এফেক্টিভ ব্রেন ওয়াশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট এবং মোবাইল ফোন মানে স্মার্টফোন এগুলো, এবং ট্যাবও আছে এটার সাথে, ট্যাবরে আলাদা করা যায় না, ট্যাব আর অনেক ক্ষতিকর, মানে অনেক সেন্সে অনেক ক্ষতিকর ট্যাব আবার। তো এই সব কিছু হচ্ছে কি ব্রেন ওয়াশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এফেক্টিভ টুল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আগেই বলে নিছি আমরা কারে বলে, মোরাল, নৈতিকতা, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, ভ্যালিউজ, মূল্যবোধ, এগুলো চেঞ্জ করার জন্য যে ইঞ্জিনিয়ারিং, ওটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা টুল থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের টুল কি, এসকেভেটর একটা টুল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের টুল। ওই উইঞ্চ দিয়ে, যেটা দিয়া জিনিস তুলে উপরে, ওটা একটা টুল, তাই না? স্ক্যাফোল্ডিং করে, এটা একটা টুল, মানে এক ধরনের আর কি মেকানিজম। তো বলতেছে যে টেলিভিশন হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এবং ব্রেন ওয়াশিংয়ের মেকানিজম হচ্ছে টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ট্যাব এবং স্মার্টফোন ইত্যাদি। এটার টার্গেট কি? একটা কথায় যদি আমরা বলতাম, তাহলে অ্যাবলিউশন অফ দ্য ফ্যামিলিটাকে শেষ করে দেওয়া, যেটা আমি আগে শুরু করছি পয়লাই বলতে, যে আপনাকে ধ্বংস করার, মানে এমনি না পারলেও আপনাকে, মুসলিমদের জন্য এটা বারবার আসবে কথাটা, মুসলিমদের দুর্গ হচ্ছে তাদের ফ্যামিলি, যেখানে যার তার এক্সেস নেই। আপনি জানেন ফ্যামিলি এমন একটা জিনিস, এখানে কিন্তু যার তার এক্সেস নেই, এটা একটা দুর্গ বলে, ফোর্ট্রেস বলে, অনেক লেখাতে পাবেন আপনি। এবং মুসলিম সাম্রাজ্য অথবা মুসলিম সভ্যতার বিল্ডিং ব্লক হচ্ছে ফ্যামিলি, বিল্ডিং ব্লক, ইট, একটা ইট করে মুসলিম সভ্যতাটা গড়ে উঠছে, ফ্যামিলিটা হচ্ছে তার ইট, এক একটা ইট। এখন যদি ধরেন আপনি এই ওয়ালটাকে ভাঙতে যান, আপনি একটা স্লেজ হ্যামার নিয়ে এসে অনেক কষ্ট করে ভাঙবে। আপনি দেখছেন বিল্ডিংগুলো যেগুলো মেকানিক্যালি ভাঙে, অনেক কষ্ট করে না? দেখেন অনেক কষ্ট। এই যে আমরা একটা বড় বিল্ডিং দেখছি মেকানিক্যালি ভাঙছে, এই যে কী নাম এটা, র্যাঙ্কস টাওয়ার, ওই সময় কত কষ্ট হয়েছে, মানুষটা মারা গেছে, কত কিছু। কিন্তু ধরেন কোনো মেকানিজম যদি থাকতো যে ইটটা, প্রত্যেকটা ইট নিজে মানে ঝুরঝুরে হয়ে গিয়ে বা একদম নিজে ভেঙে পড়লো, তাহলে তো আপনার কষ্ট করতে হবে না। তাহলে বিল্ডিং ব্লক আমি বলতে চাই ফ্যামিলিগুলো যে ভেঙে যায়, আপনার কোনো ইসলাম থাকবে না কোথাও। আপনার ফ্যামিলি ভেঙে গেলে ইসলামের পুরা স্ট্রাকচারটা ভেঙে পড়ে যাবে, আর কোনো লাগবে না। তো ফ্যামিলি ভাঙতে গেলে আমি স্লেজ হ্যামার দিয়ে কেন ভাঙবো, ভিতর থেকে ভেঙে দিব। আপনি বিয়ে করছেন, আপনার ছেলে বিয়ে করতে রিলাক্টেন্ট থাকবে, মেয়ে আর বিয়ে করবেই না, বুঝছেন না? দরকার নেই তার বিয়ে করা, বিয়ে ছাড়াই তার সব হচ্ছে। সুতরাং এইটা যদি করতে পারি, তাহলে আপনাকে আর কষ্ট করে এই স্লেজ হ্যামার দিয়ে বিল্ডিং ভাঙতে হবে না, এমনি ভেঙে যাবে। এই আর কি, যে অ্যাবলিউশন অফ দ্য ফ্যামিলিটাকে ভেঙে দিতে চায় তারা। এখানে কতগুলো নাম দিছেন। এই 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 ট্রেন্ডটা বা এইটা কারা সেট আপ করছেন, মানে এই ইসের হোতা কারা? অ্যাল্ডাস হাক্সলি, ইনি ছিলেন ব্রিটিশ একজন কবি, সাহিত্যিক, ফিলোসফার ইত্যাদি, অনেক কিছু ছিলেন উনি। জুলিয়ান হাক্সলি, জর্জ বার্নার্ড শ, বার্টন রাসেল, চার্লস ডারউইন, এইচ.জি. ওয়েলস অ্যান্ড দেয়ার লাইকস, এদের মতো যারা, যেই সমস্ত বইটা আমরা ঢেকুর তুলি, যেমন আমরা যখন বড় হচ্ছি তখন বার্টন রাসেল একটা বই পড়ছি, মানে বেশ একটা আতেল একটা ভাব, বুঝছেন না? আমরা পড়ছিও, কিনে পড়ছি, বা আমাদের উনি কি চাচ্ছেন নাকি একদম ভদ্রলোক? ও আচ্ছা, আসেন বসেন।
তো তখন আমরা কি দেখছি যে ইসলামী ওয়ার্ল্ডে যেমন ধরেন কিমিয়ায় সাদত পড়ছি অথবা ইয়াহিয়া উলমুদ্দিন পড়ছি, মনে হচ্ছে এই সাংঘাতিক ব্যাপার আর। ঠিক একইভাবে ওই সেকুলার ওয়ার্ল্ডে বার্টন রাসেলের একটা বই পড়ছি, ইম্প্যাক্ট অফ সায়েন্স অ্যান্ড সোসাইটি, তারপরে ওয়াই এম নট এ খ্রিশ্চান, মানে কতগুলো বই বলতেছি আর কি। তারপরে স্কেপটিক্যাল এসেজ, বা সংশয়বাদী রচনা, বুঝছেন না? কিন্তু এটা পড়ে মনে করছি যে কত বড় আতেল হয়েছি আমরা, ইটস আওয়ার ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি, আমাদের ব্যাংক্রাপসি, আমাদের দীনতা। ইন্টেলেকচুয়ালি আমরা অন্যের কাছ থেকে ধার করে করে বড় হয়েছি সবসময়। বাট এগুলো কিন্তু আমাদের দেশে এখনও তাই। এখনও যে কোনো একটা আতেল সমাবেশ বা যে কোনো একটা ইন্টেলেকচুয়াল, যে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের হলো কয়দিন আগে, আপনি এইগুলো কোট করছেন মানে আজ আপনি ওয়েল রেড। আর আপনি যদি ধরেন কোরআনের একটা আয়াত কোট করছেন, তো আপনি কী দ্যাট রিমাইন্ডস মি, কালকে আমি কাউকে দিছি, সাইফুল্লাহ রাশিদের ওই লিঙ্কটা দিছি, পড়ে দেখেন আপনার জাগো নিউজে একটা আছে। উনি এখন যা বলছেন এরপরে তো মানে আমার তো ওনার সাথে দেখা করতে ইচ্ছা করতেছে। উনি বলছেন যে উনি কোরআনের A to Z অত্যন্ত খেয়াল করে এবং কি একটা ওয়ার্ড ইউজ করছে, ভালোবেসে উনি পড়ছেন, এবং আল্লাহ তাকে এই যাত্রা বাঁচায় দিচ্ছেন। মানে উনি ওনাকে করছেন না, এবং নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে তাকে যে বড় কিছু করাবেন, এই জন্য তাকে বাঁচায় দিচ্ছেন। জাফর ইকবাল স্যার বলছেন আর কি তো আমাদের তো এখন রিইভ্যালুয়েট করতে হবে তাকে, কারণ এই কথা যদি আসলে বলে থাকেন তাহলে তো জাগো নিউজে আছে, মানে সেকুলার নিউজ আসছে, তাহলে তো ওনাকে আমাদের একদম, আমরা ওইটাও সাপোর্ট করি নাই, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো একটা ধারণা ছিল ওনার সম্বন্ধে এক ধরনের, এই কথা যদি উনি বলে থাকেন তাহলে তো আসলে রিইভ্যালুয়েট করতে হবে তাকে আর কি। এটা হয়, যেমন হাসানুজ্জামান চৌধুরীর কথা আমরা বলছি, যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের যে প্রফেসর, উনি কোরআন পড়তে উনি কমিউনিস্ট ছিলেন, উনি কোরআন পড়তে শুরু করছেন কোরআনের ভুল বাইর করতে এবং অসঙ্গতি দেখাইতে, ওইখান থেকে তো এনে হুজুর হয়েছেন, আল্লাহ ওনাকে হুজুর বানাই দিচ্ছেন। এটা হইতে পারে, আমরা দোয়া করি সেটাই হোক আর কি। কারণ এটা তো সত্যি কথা যে একটা যারা পড়াশোনা করা, যারা যারা অন্য তারা যদি এই সাইডে আসে, তারা অনেক কিছু দেওয়ার আছে তাদের। যেমন ডক্টর লরেন্স ব্রাউনের কথা আমি বলি, যে উনি একদম পার নাস্তিক ছিলেন, উনি যখন মুসলিম হইলেন ওনার লেখালেখি তো অনেক মানুষকে ইন্সপায়ার করছে বা করে যাচ্ছে। আমরাও ওইসব চিন্তা করিনি যেসব চিন্তা উনি করছেন আর কি। সেই হিসাবে ঠিক আছে, আল্লাহ ওনার কথাগুলো সত্যি হোক এবং ওনাকে কবুল করুন, এবং উনি সত্যিকার মুসলিম হন ডেফিনেটলি। আমি যদি ওই আমার স্টুডেন্ট লাইফে আমি ওনার লেখা পড়ছিলাম, কপট্টনিক সুখ দুঃখ, ওয়ান অফ দ্য ফার্স্টই বোধহয়, আমরা তখন ম্যান একাডেমিতে বা কিছুতে ওয়ান অফ দ্য ফার্স্ট 1 or 2 বুকস, একটি পড়ছি বোধহয় আমি, কপট্টনিক সুখ দুঃখ, আর বোধহয় কিছু পড়িনি। তো ওটা তো ইট ওয়াজ আ ফান, এটা কোনো ছিল না, এটা বাচ্চাদের জন্য লেখা একটা সায়েন্স ফিকশন, ভালোই লাগছে। আচ্ছা আসেন, এরপরে কি বলতেছেন, যে এই যে লোকগুলোর কথা বলতেছেন এবং এর মতো তারা লিটারালি ফ্যামিলি ইউনিটের উপরে যুদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ তারা কি চায়, তারা কমিউন চায়, যে যার সাথে শুবে, যে যার সাথে খাবে। হিপ্পিরা একসময় করতো না, একসময় জিনিস প্রিচ করতো না, যদিও ওটা খায় নাই দুনিয়া, ওটা একসময় ডাইড অন করে গেছে, কিন্তু একসময় এটা খুব পপুলার ছিল। ক্যালিফোর্নিয়া বেসড হিপ্পি আন্দোলন, যেটা 70s ধরেন, এটা খুবই মানে আমাদের স্কুল কলেজে পড়ি, বা তাদের কাছে কিন্তু খুব অ্যাপিলিং ছিল জিনিসটা, যে সত্যিই তো মানে সব মানুষ সমান, সবাই মানে জন্তু জানোয়ারের মতো একসাথে থাকবে, এক ছাদের খোলা আকাশের নিচে থাকবে, যার যার সাথে ইচ্ছা যখন থাকবে, যার যার সাথে বা ঘুরবে, বুঝছেন না? একরকমের কিন্তু আছে জিনিসটাতে, মানে মনে হবে যে আহা দুনিয়াতে কত কিন্তু আসলে দেখা গেছে কি এগুলো ওই পর্যন্তই শেষ, পরবর্তী স্টেপে গিয়ে আর ওটা থাকে না। মারামারি হানাহানি আমরা দেখছি না, মানে এদের কয়েকজন পাবেন আপনি যারা মানে ধরেন ডেভিড কোরেশ থেকে শুরু করে বা এই ধরনের আরও আছে কাল্ট যেগুলোকে বলি আমরা আর কি, সেগুলো কি দেখা যায় শেষ পর্যন্ত খুব ডেভাস্টেটিং একটা এন্ডে যায়। ওই আরেকজন ছিল ওই কি মেসন জানি, জেমস মেসন বোধহয়, সেও আরেকটা কাল্টের ছিল। যাই হোক, আমাদের ওইটা কথা না, আমরা ফিরে আসি এসে। এখন বলতেছেন যে এখানে একটা ফতোয়ার একটা অংশ তুলে দিছেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফতোয়ার একটা অংশ তুলে দিয়ে বলতেছেন এই অংশটার উপরেই অ্যাকচুয়ালি এই আর্টিকেলটা লেখা হয়েছে। এই ফতোয়াটা হচ্ছে ওদের যে স্থায়ী কমিটি থাকে সৌদি আরবের, তাদের 3 জনের নাম বলছেন এখানে, আবদুল্লাহ আল গুদায়ান, শায়েখ আবদুল্লাহ আল মানি, শায়েখ আব্দুর রাজাক আল আফিফি, এদের সমন্বয়ে গঠিত যে ফতোয়া কমিটি, তাদের 893 নম্বর ফতোয়া বলতেছেন এখানে, তার একটা অংশ তুলে দিছেন। সেটা আমি পড়ে শোনাই, মানে ফতোয়াটা পড়ি তারপরে এইগুলি। তো বলতেছেন যে এই যে ব্যাপারগুলা, মানে এরা যা করতে চান, এই যাদের নাম বললাম আমরা, যারা ফ্যামিলি ধ্বংস করতে চান, ইউনিট ফ্যামিলিটাকে নষ্ট করতে চান, তাদের কথা বলতে গিয়ে একটা অংশ তুলে দিয়েছেন জাস্ট, বাট ইট ইজ ইন রিয়েলিটি অ্যান্ড ইন ইটস ইন্টেরিয়র এ কল টু পারমিসিভনেস,
বাস্তবে এবং অন্তর্নিহিত হচ্ছে পারমিসিভনেস মানে মানে সব কিছু চলে আর কি, কোনো কিছুতে বাধা নেই। পারমিসিভনেস কথাটা মানে হচ্ছে সব কিছু চলে, লম্পট্ট বলতে পারতাম আমি আর একটু ভাষায় বললে, মানে সব কিছু চলে, কোনো কিছু কোনো বাধা নাই, সব কিছু করতে পারো। পারমিসিভনেস টু ডিকে মানে ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া। অ্যান্ড ফ্যাক্টরস অফ টার্ময়েল অ্যান্ড ডিসইন্টিগ্রেশন ইন সোসাইটিস, এবং ফিতনা ফসাদ, মারামারি, হানাহানি এবং ডিসইন্টিগ্রেশন অফ সোসাইটি, মানে সমাজটা ভেঙে যাবে। অ্যান্ড টু দ্য স্প্লিটিং অফ দ্য হ্যান্ডহোল্ডস অফ নেশন, হ্যান্ডহোল্ডস মানে হাতল, ইসলামে একটা কথা আছে না, হাতল বলি না আমরা, অর্থাৎ যেটা ধরে আমরা শক্ত থাকি। হ্যাঁ, ইসলামের হাতল এই কথাটা কোরআনে ইউজ করছেন আল্লাহ। এইভাবে হাতল কথাটা অ্যারাবিক একটা টার্ম, যেটা দিয়ে বোঝা যায় যেটাকে আপনার ধরে রাখা উচিত, কিন্তু এইটা ছুটে যায়, এই কথা বলতেছেন, ছোটানোর জন্য তারা চেষ্টা করতেছে। অ্যান্ড টু দ্য ডিস্ট্রাকটিভ সাবভার্সিভ অ্যানাইলেশন অফ দ্য এডিফিস অফ লিগাল ইনজাংশন, এবং লিগাল ইনজাংশন যে এটা করবো না, এগুলো লিগাল ইনজাংশন, এইটাকে নাই করে দিতে চাইতেছে। করবো আর করবো না বলতে কোনো কিছু নাই, আমি তাই করি ভাই যখন এমন চাহে যা, বুঝছেন না? এটা হচ্ছে আলটিমেট কথা, এটা বাংলা কবিতার অংশ। আমি সেটাই করি আমার এই মন যখন যেটা চাই। এটা কি ইসলামে হইতে পারে? মানুষ কি বাঁচবে এইভাবে? মানুষ সভ্যতা বাঁচবে? কোনো দিন বাঁচবে না। এমনি চিন্তা করে দেখেন, আপনি দেখেন এই যে চাইনিজ সারা দুনিয়া খায় ফেলতেছে, কি করছে কয়দিন আগে? একটা লোককে সারা জীবনের জন্য লিডার বানাইছে। এটা কি আমি তাই করি ভাই যখন এমন চাহে যা হইলো? তা না, কিন্তু বরং হাইপার ডিসিপ্লিন আমি বলবো। মানে ইসলাম কিন্তু এই মানে ঠিক এই জিনিস এরকম করে না। ইসলামে কিন্তু তাকে আপনি করতে পারবেন, তার কতগুলো আছে না, মানে আল্লাহর আমরেলার আন্ডারে যদি সে না থাকে, তাকে সে আপনার কেউ না। কিন্তু তারা কি করছে? কোনো কন্ডিশন দেয় নাই, কিন্তু আনকন্ডিশনালি সে যতদিন বাইসে থাকবে ততদিন সে রাজা। এই চাইনিজ যে প্রেসিডেন্ট যে, তার মানে গ্রো করতে হইলে, টিকে থাকতে হইলে, বা কিছু অ্যাচিভ করতে হইলে, বা সমাজ গঠন করতে হইলে ডিসিপ্লিন লাগবেই। এই কথা আপনি বলতেই পারবেন না আমি তাই করি ভাই যখন এমন চাহে যায়, এটা করে কোনো দিন সমাজ টিকায় রাখতে পারবেন না। অ্যান্ড নোবেল ক্যারেক্টারিস্টিক, এবং নোবেল ক্যারেক্টারিস্টিক মানে কি, যেগুলা মহত্ব আমরা বলি। হ্যাঁ, এই কি জানি মহিলা পাইলট মরছে, তারে নিয়ে খুব আহাহু চলতেছে, সে 10 জনের লাইফ বাঁচানোর চেষ্টা করে মারা গেছে। এই যে জিনিসটা, ইয়েস ইট ইজ নোবেল, কিন্তু এটা কখন আসবে? এটা মানুষ এমনি এমনি করতে পারে না, এটার পেছনে একটা চালিকা শক্তি থাকতে হয়। ভ্যালুসগুলো যদি চলে যায় আপনার ভিতরে, এটা থাকবে না। আল্ট্রুইস্টিক এই বলি যেটা আমরা, মানে এমনি এমনি মানুষ আল্ট্রুইস্টিক হয় না। আল্ট্রুইস্টিক হওয়ার পেছনে একটা কারণ থাকে, কারো নোবেল প্রাইজ থাকে, কারো আল্লাহর কাছে রিওয়ার্ড থাকে, কিন্তু এমনি এমনি হয় না। যাই হোক, বলতেছেন যে এইগুলো চলে যাবে, নোবেল যেগুলো ভালো গুণ সেগুলো ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড দ্য করাপশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ সিভিলাইজেশন, এবং করাপশন মানে হচ্ছে সেটা কি বলবো, দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি বলতে এই টাকা পয়সার দুর্নীতি শুধু তা না, সব ধরনের দুর্নীতি। এবং ডিস্ট্রাকশন অফ সিভিলাইজেশন, এবং সিভিলাইজেশন বা এবং কালচার যেটাকে বলি আমরা, সেটাকে ধ্বংস করার জন্য এই লোকগুলা কাজ করতেছে, বা এদের ধ্যান ধারণা কাজ করতেছে। থ্রু কি, আমি আগেই বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রেডিক্টিভ প্রোগ্রামিং, 3টা কথা বলছি, আর বলছি কালচার ক্রিয়েশন। আসেন একটু যাই সামনে আগাই। এখন বলতেছেন যে এই সমস্ত জিনিসের ভিতর দিয়ে যা আমাদেরকে দেওয়া হয়, হোয়াট ইজ ডেলিভার্ড থ্রু টেলিভিশন বলেন, মোবাইল ফোন বলেন, মোবাইল ফোন বলতে স্মার্টফোন, ইন্টারনেট, ফেসবুক এবং কার্টুনস, এগুলোর মাধ্যমে যা দেওয়া হয়, এগুলো আসলে কী জিনিসগুলা একটু খেয়াল করলে বুঝবেন। প্রোপাগান্ডা, মার্কেটিং, কালচার অ্যান্ড ভ্যালু মডিফিকেশন, বেসিক্যালি হচ্ছে প্রোপাগান্ডা। আমি বললাম না যে আমি এই যে একটু ক্রাইসিস গেল আমাদের দেশে কিছু, তখন আমি ওই যে ইউটিউবে কিছুই দেখছি, সেখানে আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম, আমি খাই গেলাম যে এটা মানুষ কিন্তু পারফেক্ট মনে করতেছে। সেটা হলো ছোটো ছোটো 2টা ছেলে একটা মেয়ের সাথে বসে টিফিন করবে স্কুলের। এখন একজন সাবান দিয়ে হাত ধুইতেছে, মানে দুজনেই বলতেছে মানে যে সাবান দিয়ে হাত না ধুলে জীবাণু থাকে। একজন অনেক সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুইতেছে, আরেকজন চট করে লাইফ বয় কি একটা গোল্ড ওটা দিয়ে হাত ধুয়ে গিয়ে মেয়েটার পাশে বসে গেছে। মানে এই জিনিসটাও বাঙালি সমাজে, বাংলাদেশি মুসলমান সমাজে কত নর্মাল হয়ে গেছে। এবং ওই মেয়ে বলতেছে যে এই তোর এত দেরি হলো কেন, ওই যেটা মিস করছে আর কি, তার পাশে বসা, এই তো এই 10 সেকেন্ডে ধুতে পারতি এবং আগে এসে বসতে পারতি। মানে মেয়ে নিয়ে কম্পিটিশন আর কি। এটা কোন ক্লাসে? ক্লাস 10, কী বলে 10 বছরের বাচ্চা হতে পারে, হার্ডলি 10 বছর, আরও কম হবে, তাদের ভিতরে এই করতেছে। তো এই যে বলতেছে যে এইগুলো হচ্ছে কি প্রোপাগান্ডা মার্কেটিং। প্রোপাগান্ডা মার্কেটিং দুইটাই আছে এটার ভিতরে।
আরও কি আছে, কালচার অ্যান্ড ভ্যালু মডিফিকেশন, এইটাও আছে এটার ভিতরে, কালচার অ্যান্ড ভ্যালু মডিফিকেশন। আমি আরেকটা অ্যাডভার্টাইজ দেখলাম, হরলিক্সের অ্যাডভার্টাইজ। হরলিক্স তো আছে খাদ্যদ্রব্য একটা, এমন কিছু না। একটা ছেলে এরকম দেখাইতেছে, ইট মিনস এ ভেরি ভেরি ন্যাস্টি থিং, এরকম দেখানো মানে। খেলোয়াড়রা দেখায়, বাট ইটস ভেরি ভেরি অবজেকশনেবল জিনিস। কিন্তু এটা আপনার একটু পরে পড়াশোনা করে নিন যে এটার মিনিং কী। একটা বাচ্চা ছেলে, বাংলাদেশি ছেলে দেখাচ্ছে, সে হরলিক্স খাবে, মা নিয়ে আসতেছে, সে এরকম করতেছে কিছু একটা দেখা টিভিতে। এইটাই হচ্ছে ভ্যালু মডিফিকেশন এবং কালচার ক্রিয়েশন। আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে আপনার ছেলে আপনার সামনে করলে আপনার কিছু লাগবে না। এখনই তো লাগবে না, বিকজ ইউ মে নট বি নোয়িং। আপনি আল্লাহর পথে চলেন, আপনি এটার মিনিং জানেন না। আমি খারাপ মানুষ ছিলাম, আগে মিশছি, এইটার মিনিংটা আমি বুঝছি। ইউগোস্লাভ একটা আমার সাথে ছিল ওই বিদেশি জাহাজে 83-84 সালে, একটা সেকেন্ড অফিসার ছিল ইউগোস্লাভ। সে আমাকে বলছিল এটার মানে কি, এক্সপ্লেন করে দিছিল, তখন আমি বুঝছিলাম। কিন্তু মানে বোঝেন আর না বোঝেন, কাজটা তো হয়ে যাচ্ছে, মানেটাও থেকে পরে বুঝবেন, কিন্তু জিনিসটা আপনার কাছে নর্মাল হয়ে গেল, বুঝছেন না? যাই হোক, ভ্যালু মডিফিকেশান অ্যান্ড ব্রেন ওয়াশিং, এবং আপনার ব্রেন মগজ ধোলাই করতেছে, বাট লিগেলি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কি সু করবেন গে এই অ্যাডভার্টাইজকে? সু করতে পারবেন না, এই দেশে এটা লিগেলি করতেছে, কারণ তাকে গভর্নমেন্ট বা যেখানে রেগুলেটরি যারা আছে তারা তাকে লাইসেন্স দিছে, তাদের একটা সেন্সর বোর্ড আছে বা তাদের একটা কিছু একটা আছে নীতিমালা, তার ভিতর দিয়ে সে আপনার এটা করতেছে। এটা লিগেল করা সম্পূর্ণ। ওই যে বলছিল না যে টেলিভিশনে যে লেখাটা আমরা ওই যে আগন্তুক পড়ছিলাম, তো বলছিল যে আমার বাসায় আমার বাবা একজন লোকরে থাকতে দিছে, বাইরের থেকে নিয়ে আসছে, সে আমাদের সাথে সারাদিন গল্প করে, আমাদেরকে উল্টাপাল্টা অনেক কিছু শিখায়, এমনকি সিগারেটও অফার করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, টেলিভিশনের স্ক্রিনে সিগারেটের অ্যাডভার্টাইজ হচ্ছে, বলা হচ্ছে এই সিগারেটটা খুব ভালো। আমার বাবার সামনে আমাকে সিগারেট অফার করে। প্রথমে তো আর বলেনি ওটা টেলিভিশন, বলছে একটা লোক, মানে আগন্তুক, লাস্ট লাইনে গিয়ে বলছে এটা ছিল টেলিভিশন। তো বলছে আমার বাবার সামনে আমার সিগারেট অফার করে, আমার বাবাও দেখি কিছু কয় না, মাইন্ডও করে না। মদ অফার করতেছে, মদ খাইলে কী এটা দেখাইতেছে। তো এই জিনিসই তো ব্যাপারটা, আপনাকে কিন্তু লিগেলি করতেছে, এই সমস্ত জিনিসগুলো লিগেল। দেখেন, ওকে খেয়াল করেন, নিয়ে যান। টিভি নেটওয়ার্ক অ্যান্ড বলতেছে লিগেলি করতেছে, টেলিভিশন হোক, ইন্টারনেট হোক, আপনার ফেসবুক হোক, সব লিগেলি করতেছে। এগুলো সব লিগেলি দেশে। অ্যান্ড আন্ডার নো অব্লিগেশন টু টেল দ্য ট্রুথ, এবং তাদের উপর কোনো অব্লিগেশন নেই, তারা বাধ্য না সত্য বলতে। আপনি খালি এই খবর আর টকশোগুলো দেখেন, মানে লজ্জাও নাই আর কি, মানে প্রস্টিটিউটদের লজ্জা আছে, এদের লজ্জা নাই আমি মনে করি। এরা অকাতরে একটা মিথ্যাকে সত্য বলে এই কইরা ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতেছে। মানে এটা কিন্তু একটা টেস্ট। আপনি একটা টেলিভিশনে একটা খেলা হইতো, টেলিভিশন বলতে বিটিভিতে খেলা হইতো, যে আপনাকে জিজ্ঞেস করবে তোমার নাম পাবেল, তুমি বলবেন না, মানে যা জিজ্ঞেস করবে মিথ্যা, মানে উল্টাটা বলবা, সত্যটা বলবা না কিছুতে। 3-4টার পরে আপনি যেতে পারতেন না, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা বলা। আমি কেন ওদের ক্রেডিট দিচ্ছি, কারণ একটা টকশো করতেছে, সারাটাই মিথ্যা কথা বললো। এটাকে খুব ডিফিকাল্ট জিনিস, আপনি 4-5টায় গিয়ে আটকায় যাবেন, মানে তোমার নাম পাবেল না, তুমি বইটা পড়াও না, আরেকটা একটু ঘুরাই জিজ্ঞেস করো, মানে হ্যাঁ, বাস শেষ, আউট। বুঝছেন না? মানুষ কিন্তু বেশিক্ষণ মিথ্যা বলতে পারে না, কারণ তার মাইন্ডটাকে আল্লাহ ওইভাবে তৈরি করছেন, বা ওইভাবে মানে মিথ্যা, যে কোনো মানুষই কিন্তু মিথ্যাকে ঘৃণা করে, নর্মাল, এক্সেপ্ট দ্য প্রস্টিটিউটস, যারা নিজেদেরকে সাজায়া গুজায়া ডিজায়ারেবল করে মানুষের কাছে করে। ঠিক এই লোকগুলো সেই জিনিস করতেছে, ঘন্টার পর ঘন্টা তারা মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং একটা মিথ্যা লাইনে বলে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলতেছেন যে কোনো অব্লিগেশন নেই তাদের সত্য বলার, বিকজ দে আর প্রাইভেটলি ওনড। আরেকটা কথা হচ্ছে, তারা ওনার হচ্ছে প্রাইভেটলি। আপনি ব্যবসায় টিকে থাকতে হলে, এখন কি দেখছেন না, কংগ্লোমার যারা, একটা চ্যানেল থাকবে, একটা নিউজ পেপার থাকবে, এরা আপনার ড্রামটা পিটাবে সবসময়, বুঝছেন না? এরা আপনার বসুন্ধরার সাথে যমুনার লাগছে, 2 পেপারে লেগে গেছে, কালের কণ্ঠ আর ওইখানে কি যুগান্তর, 2 পেপারের ভিতর চলতে, শুধু পেপার না, টেলিভিশনের ভিতর চলবে এখন, ঠিক না? টেলিভিশন এখন আছে, বসুন্ধরা কোনটা আমি জানি না, আছে নাকি বসুন্ধরা? এটা হইতে পারে, মানে যাই হোক, বসুন্ধরা আমি জানি না বসুন্ধরা, কিন্তু যমুনাটা তো যমুনা বইলেই আছে তাদের। হ্যাঁ, এই তো বেড়ে গেছে, মানে ওয়েল ইনফর্ম না, থাকতেই হবে, কারণ টিকে থাকতে হলে এই মিথ্যাচারগুলো দরকার। আপনি তাকে ভেরিফাই করবেন, তাকে তার চরিত্র হনন করবেন, তার দোষগুলা, তার ফ্যাক্টরিতে পচা, ওই যে আছে না, ওই যে মিষ্টির দোকানের গল্প আছে না, পাশাপাশি মিষ্টির দোকান, ওনার মিষ্টিতে ইঁদুর পড়ছে, আমি কেন বলতে যাবো, ডাইকে রেখে বলতেছিল না, এরকম বলবে আর কি। এইভাবেই চলতেছে। এই যে দেখেন, অলরেডি ইউএস বাংলা নিয়ে কিন্তু পলিটিক্স শুরু হয়ে গেছে। হ্যাঁ, এর পক্ষে একদল আছে, বিপক্ষে একদল আছে, একদল চাইতেছে এটাকে ভেরিফাই করতে, একদল চাইতেছে না এরকম দোষ নাই, এরকম করতে, মানে এইভাবেই চলে সব কিছু। তাহলে আপনার ট্রুথ কি? আসলে ট্রুথের কোনো ব্যাপার নেই। আপনি যতক্ষণ একটা ইসের ভিতরে আসেন, ফ্রেমের ভিতরে আসেন,
ইউ আর ওকে, আপনি যেতে পারেন। আচ্ছা, তারপরে কি বলতেছেন? এখন একটা ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন। আমরা টেলিভিশনে, ইন্টারনেটে, ট্যাবের কার্টুনে, মোবাইল ফোনের ইউটিউবে যা কিছু দেখি, যত কিছু দেখি, সেগুলো যারা প্রডিউস করে, এটার পেছনে যারা আছে, তাদের আকিদা এবং মানহাজ হচ্ছে আপনার 180 ডিগ্রি উল্টা। এই কথাটা সবসময় মনে রাখবেন। সুতরাং সে আপনাকে কোনো দিন আপনার জন্য ভালো জিনিস দিতেই পারে না। কথাটা বুঝছেন না? আমি কোরআন পড়তেছি, নবী মাধ্যমে আল্লাহর থেকে আসছে। আমি মাও সেতুংয়ের রেড বুক পড়তেছি, যেটা পিওর নাস্তিক, পিওর কাফের মাও সেতুংয়ের লেখা। সে কি আমার জন্য ভালো কিছু কোনোদিন দিতে পারবে? পারবে না। এটা খুব আমি একটা জিনিস দেখালাম। এইটাই দেখেন, আপনার যত প্রোগ্রাম দেখতেছেন সেগুলো যারা বানাচ্ছে তাদের আকিদা, মানহাজ, পসিবলি দে আর অল নাস্তিক, কাফেরস, না হইলেও অ্যাগনোস্টিক, না হইলেও মুক্তমনা। মানে তারা কিছুতেই আপনি যা হইতে চান, আপনার জীবনের যা টার্গেট হওয়া উচিত জান্নাতে যাওয়ার জন্য, সেটাকে এইড করবে না, সেটাকে নষ্টই করবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। সুতরাং তার কাছে, তার মেটেরিয়ালের কাছে আপনি আপনার বাচ্চাকে বা আপনার নিজেকেও এক্সপোজ করবেন কি না, বা কতটুকু করবেন, বা আদৌ করা উচিত কি না, এটা খুব চিন্তার ব্যাপার। এই কথাটা আমি এইভাবে কখনো চিন্তা করি নাই। খুব সিম্পল একটা কথা, কিন্তু এটা সবাই আমরা জানি। বলার সাথে সাথে আপনার মনে সেটা জানা কথা, কিন্তু আসলে কি আপনি এভাবে চিন্তা করছেন কখনো যে প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি যারা তৈরি করতেছে তাদের ভ্যালুজ, তাদের ওয়ার্ল্ড ভিউ, তাদের বিশ্বাস, তাদের আকিদা, তাদের মানহাজ আপনার ঠিক উল্টাটা। রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহ এটা ব্যাপারে আমাদেরকে অনেক আগে সাবধান করে দিয়েছেন। সূরা আলে ইমরানের 158 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তাদেরকে, মানে নন মুসলিম বা অমুসলিম বা অবিশ্বাসীদেরকে আমরা যেন বিতানা হিসাবে গ্রহণ না করি, কনসালট্যান্ট হিসাবে না গ্রহণ না করি, বিশ্বাসের পজিশনে যেন না রাখি, কারণ তারা আমাদের ক্ষতি করার কোনো চান্স ছাড়বে না। তাদের মুখেই অলরেডি হেট্রেড দেখা গেছে, তাদের ভিতরে যেটা আছে সেটা তার চেয়ে অনেক বেশি জঘন্য। এইটা যদি আমরা বুঝে থাকি রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আমাদের এটা বোঝে সেম জিনিস। আমাদের ট্রাস্টের জায়গাকে, আমাদের সন্তানটা আমাদের ট্রাস্টের জায়গা না, আমাদের সন্তানটা আমাদের আমানা না, আল্লাহর কাছ থেকে পাওয়া আমানা না, আমাদের কাছে আমানা। একটা লিমিটেড পিরিয়ডের জন্য আমরা তাকে নার্চার করি, তারপরে আল্লাহর আমরা বড় হইলে আমাদের দায় দায়িত্ব থাকে না, আর মরে গেলে তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। মানে আমরা কিন্তু মুসলিম ওয়ার্ল্ড ভিউতে কিন্তু কোনো কিছুকে ওন করার ব্যাপারটা নাই। সব কিছু, কোনোটা একদিন, কোনোটা 1 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 50 বছরের জন্য আল্লাহ আমাদের কাছে আমানা হিসাবে দিয়েছেন। ধরেন যে বউ, যে ওয়াইফকে নিয়ে আমি এত চিন্তিত, যাকে আমি পরপুরুষের সাথে কথা বলতে দিতে চাই না, বেপর্দা কিছু হোক সেটা চাই না, বা সে বাজারে যাক, আমি কষ্ট করে আমার কোমরে ব্যথা হলে আমি বাজারে যাই, তারে বাজারে পাঠাই না, এই যে আমি এত যত্ন করে রাখি তাকে, কালকে যদি ডিভোর্স হয়ে যায় সে কিন্তু আমার কেউ না, তাই না? সুতরাং এইভাবেই চিন্তা করবেন যে সব এটাতে আসবে পাওয়ার, কিন্তু আপনার এটা আসবে কিনা জানেন না। আইপিএস তো ওইখানে দেখেন তো অন আছে নাকি, আইপিএসের সুইচটা অন আছে নাকি? সুইচ আছে একটা, দেখেন তো অন আছে নাকি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা দেখি ইনশাল্লাহ। ফ্যানটা অফ করে দেন, আসতে তো একটা ফ্যান থাকতে পারে যদি চলে। আচ্ছা, ঠিক আছে, চলুক একটা। আপনার তাহলে একটু কষ্ট হলে একটু সামনে বসুন। এখন রাষ্ট্রীয় পর্যায়ে ওটা যেভাবে বললাম, এখানে কিন্তু আপনার একই জিনিস। সে আপনার ক্ষতি করার কোনো চান্স মিস করবে না, সে আপনার বাচ্চাকে নাস্তিক বানানোর কোনো চান্স মিস করবে না, আপনার বাচ্চার মনে সন্দেহ ঢোকানোর কোনো চান্স মিস করবে না। আপনাদেরকে আমি বলছি যে প্রথম আলো আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট হওয়া আমাদের একটা ভাই ছিল, দিনী ভাই, এখন বিদেশে আছে, বোর্ডের টিচার। তো ওকে যখন করছে, ওকে যখন আপনার ডাকছে, ওই যে সম্বর্ধনা দিতে ডাকছে, ওকে কী দিছে? আরজ আলী মাতবরের বই দিছে। সম্বর্ধনাতে আরজ আলী মাতবরের বই কেন দিচ্ছে? আরজ আলী মাতবরের বই, ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে, তার দিনের, স্পেশালি সেকুলার ব্যাকগ্রাউন্ডে বা নর্মাল আমরা যারা ছিলাম যারা, তাদের দিনের কোনো ফুটিংই নেই, কোনো আইডিয়াই নেই তাকে আরজ আলী মাতবরের বই দিছে, এবার 30 সেকেন্ডের ভিতর তার ইমান চলে যাবে। সে মনে করবে সত্যিই তো, এটা আমরা মিনিংলেস কিছু জিনিস করতেছি। আরজ আলী মাতবরের লজিকগুলো দেখছেন না, যে আল্লাহ বলেন উনি রহমান রহিম, তাইলে
পোকামাকড়, ব্যাঙ পোকামাকড় খায়, ব্যাংকে আবার সাপ খায়, সারা নেচার জুড়েই তো খালি খাওয়া খাওয়াই আর মারামারি, তাই রহমানুর রহিম কেমনে হইলেন, এটা হলো লজিক। এটা একজনের কাছে খুব ভালো লাগতে পারে, যেভাবে আপনার এই কমিউন কি বললাম, হিপ্পিদের কমিউন একসময় মানুষের কাছে ভালো লাগছে। যার দিনের জ্ঞান নেই তার কাছে মনে হতে পারবে কথাটা সত্যি, তো তাহলে আল্লাহর দয়া হইলো কোথায়? দয়া মানে কি মৃত্যু থাকবে না আপনার? এটা তো আল্লাহ বলেন নাই, কখনো বলছেন নাকি? বলছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে না? তার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মৃত্যু হয়েছে, এবং আল্লাহ বলছেন কি কোরআনের আয়াত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মৃত্যু ইজ নট এ মানে এ ক্রুয়েল থিং, মানে এটা একটা ন্যাচারাল থিং। এইভাবে যখন আপনি চিন্তা করবেন, আপনার আজকে আপনার কালকে যার মৃত্যু যখন হোক, মৃত্যু মৃত্যুই। কিন্তু আপনার এটা চিন্তা করার জন্য তো একটা পড়াশোনার দরকার, একটা বেস দরকার। তার আগে সে আপনাকে কিন্তু আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে। এইটা আর কি, তারা কোনো চান্স মিস করবে না আপনাকে বিচ্যুত করার জন্য। এটা আপনি মনে রাখবেন যে যারা এগুলা সৃষ্টি করতেছে, সেটা একদম মানে ঠাকুরমার ঝুলির থেকে শুরু করে, মানে আমি বলছি কোনো কিছু ইনোসেন্ট না। যত কার্টুন দেখতেছেন, যত দেখতেছেন, আপনি দেখেন তারা কারা। তারা হচ্ছে সব আইদার নাস্তিক, অর কাফের, অর বোথ, অথবা অ্যান্টি ইসলামিক বা ইত্যাদি ইত্যাদি সব কিছু। এরপরে বলতেছেন, উই অ্যাডভাইস ইউ ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমরা বলতেছি যে আপনারা এই জিনিসগুলোর থেকে নিজেদেরকে মুক্ত করেন। অর্থাৎ যেই জিনিসগুলোর মাধ্যমে, এখানে টেলিভিশন বলছেন, আমি টেলিভিশনের সাথে এগুলো যুক্ত করে দিচ্ছি, কারণ টেলিভিশন চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। টেলিভিশন হয়তো দেয়ার আর হাউসেস যেখানে এখন আর অন হয় না। পার্সোনাল টেলিভিশন থাকলে ওটা অন করবেন কেন বলেন আপনি? পার্সোনাল টেলিভিশন দুই ভাইয়ের ভিতরে তো দেখা যায়, এক ভাই ক্রিকেট, এক ভাই ফুটবল দেখতে চায়। দুইটা টেলিভিশন আছে, দুইটা মোবাইল ফোন আছে, তুমি ফুটবল দেখো, আমি ক্রিকেট দেখি। এই তো ব্যাপারটা। টেলিভিশনে তো অনেক বাসায় অনই হয় না এখন। সুতরাং আমি বাকিগুলোকেও জুড়ে দিচ্ছি যে ওগুলোর থেকে আল্লাহর ওয়াস্তে বলতেছেন, আপনাকে রিকোয়েস্ট করতেছেন ওনারা, গেট রিড অফ ইউর টেলিভিশন অ্যান্ড দ্যাট ইউ ডু নট গিভ অ্যাওয়ে ইউর চিলড্রেন টু টেলিভিশন ফস্টার কেয়ার। আপনি যেন দত্তক না দেন আপনার বাচ্চা কাচ্চাকে টেলিভিশনের কাছে, মোবাইল ফোনের কাছে, ট্যাবের কাছে দত্তক দিয়েন না। দত্তক কথাটা মানে ফস্টার কেয়ার বলি না আমরা, ফস্টার প্যারেন্টস বলি। দত্তক দেওয়া, আসল বাপ না, কিন্তু আপনি পালার জন্য আরেক বাপ পালতেছে, সেটা করতে দিয়েন না, যেটা আমরা অনেক সময় করি। কালকেই আমি আমার নাতিকে বলতেছিলাম আমার মেয়ের কথা, যে আমার মেয়ে যখন 2 বছর বয়স, তখন সে খাইতে চাইতো না। তো টেলিভিশনের অ্যাডভার্টাইজগুলো হলে সে সমানে খাইতো আর কি। এবং আমরা তো তখন দিনদার ছিলাম না। আমি বলতেছি আমার মেয়ের জন্ম হচ্ছে 86-এ, তো এটা হচ্ছে 88-এর কথা। আমরা তখন দিনের বুঝ ছিল না আমাদের, কিন্তু দ্যাটস হাউ আমরা খুশি হয়েছি হয়তো একসময় যে কী সুন্দর অ্যাডভার্টাইজগুলো দেখে খায় ফেলতেছে। কিন্তু এটার যে কত খারাপ এফেক্ট, এটা তো পরে আমরা দেখছি। আমাদের এখানে ভাই আছেন, আজকেও প্রেজেন্ট আছেন, যিনি যখন দিনের পথে আসেন তখন একটাই প্রবলেম উনি বলছেন যে খাইতে তো চায় না বাচ্চা, এই টেলিভিশনটা দেখায় বা অ্যাডভার্টাইজটা দেখায় খায় ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি তো খাইতেছে মানুষের খাওয়া না, এটা একটু গরু ছাগলের খাওয়া। খাওয়া মানে কি, আমাদেরকে আমরা কেন বিসমিল্লা বলি, হাত দিয়ে খাই, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু রিজনস আছে। খাওয়ার সাথে আপনার একটা কন্ট্যাক্ট থাকে। কন্ট্যাক্ট থাকলে আপনার যেমন লালা আসে জিব্বায়, অথবা রুচি আসে, বা আপনার স্মেল, বা আপনি পাইতেছেন, বা টাচ করার প্রথমে স্মেল থেকে প্রথমে আপনার ইচ্ছা হয়, তারপর টাচ করেন। তেমনি আবার খাওয়ার এই জারণ বা কি বলে, জারণ বিজারণ প্রক্রিয়া আছে। হাত দিয়ে টাচ করলে দেখবেন যেই তরকারিটা হাত দিয়ে টাচ করে রেখে দেয়, ওটা নষ্ট হয়ে যায়। তার মানে হাতের থেকে সেক্রেশন হয়, সেই সেক্রেশন জন্য নষ্ট হয়। এই সেক্রেশনটা আপনার পচনের জন্য বা ইসের জন্য দরকার, এবং মনোযোগ দরকার। মোস্ট অফ অল খাওয়ার জন্য মনোযোগ দরকার। সেখানে আপনি ওইদিকে তাকাইতেছেন, মুখে ঢুকাইতেছে, আপনি গিলতেছেন। এটা হচ্ছে জাস্ট অ্যানিম্যালিস্টিক খাওয়া আর কি, মানে কোনো নাই আর কি। যাই হোক, তো বলতেছেন যে বাচ্চাদেরকে দত্তক দিয়েন না টেলিভিশনের কাছে, বিকজ অল ইউ আর ডুইং ইজ ডিস্ট্রয়িং দেয়ার লাইফস। আপনি কী করছেন, তার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, টেলিভিশন, মোবাইল ফোন অ্যান্ড সো অন। এই যে শিবলি মেয়েদের ওই প্রোগ্রামটা বলছে না, যে ওই বস্তি পর্যন্ত চলে গেছে জিনিসটা। বস্তির একটা মা তার বাচ্চা তো কান্নাকাটি করতেছিল, তার হয়তো সময়টা নাই, মানে কিছু একটা কাজে ব্যস্ত বা কিছু, বাচ্চা এখন প্রকৃতির কাজ সারতেছে, তার হাতে একটা মোবাইল ফোন ধরে দিছে, ওটাতে কোনো একটা ছবি চলতেছে বা কার্টুন চলতেছে, ওটা দেখতে দেখতে সে পায়খানা করতেছে। মানে ইট ইজ গন আপ টু দ্যাট মাচ, ওই পর্যন্ত চলে গেছে। আপনি কি করতেছেন? ডিস্ট্রয়িং দ্যার লাইফ, তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন, সোশ্যালি, মোরালি অ্যান্ড সাইকোলজিক্যালি। সোশ্যালি মানে সামাজিকভাবে সে অসামাজিক হয়ে যাবে। আপনারা জানেন এগুলোর এফেক্ট কী। আজকাল দাদা দাদির কাছে বাচ্চারা বেড়াইতে যেতে চায় না, কারণ জীবনটা ওইখানে খুব স্লো। দাদা দাদির ওইখানে যায়, পয়লাই তো বাস থেকে নাইমা আপনার
হাফ অ্যান আওয়ার হাইটে যেতে হবে। স্লো না প্রসেসটা? ওই সময়টা তো আর আপনার নেটওয়ার্ক নাই বা আপনার সাথে কিছু নাই। একটা হলো যে জিনিসগুলো খুব স্লো, খুব বোরিং, হ্যাঁ, স্পিড কম অনেক লাইফের, রং নাই ওটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা। এইগুলোর রং কত সুন্দর না, কত রকম রং, 1 সেকেন্ডে বা 30 সেকেন্ডে আপনার 1 বছরের স্টোরি দেখাইতেছে। ওই যে গল্পটা বললাম যে হাত ধুইতে গেছে, তারপরে আইসা বসতে পারে নাই, এই সব দেখাইতেছে কত সেকেন্ডে, হয়তো 10 সেকেন্ডে দেখাই দিচ্ছে। তো এই ঘটনাটা আপনি কত কত সময়টাকে, কত এক্সাইটিং ব্যাপার। তো দাদা দাদির কাছে বিশ্বাস করেন, দাদা দাদি গ্রামের বাড়িতে যাইতে চায় না, আমি নিজে জানি ছেলে মেয়েদের কথা, খুব বোরিং লাগে তাদের কাছে। তার চেয়ে নিজের ওই মানে 4x4 বা 8x8 ঘরের ভিতরে বৈশা সারা দুনিয়া দেখতেছে এখানে, বুঝছেন না? এবং মানে 10x স্পিডে দেখতেছে। এখন এটা দেখতেছে বোরিং লাগছে, পাট করে ওটা দেখতেছে। এখন হিমালয় দেখতেছে বোরিং লাগছে, পাট করে প্যাসিফিক ওশান, বুঝছেন না? আপনি কি দুনিয়ার কিছু দিয়ে এটা দিতে পারবেন? একবার ফেরেশতাদের এরকমই থাকতে পারে, এক্সেস থাকতে পারে, মানুষের তো এরকম কোনো স্কোপ নাই যে এই মুহূর্তে হিমালয় দেখতেছেন, 1 সেকেন্ডের ভিতর প্যাসিফিক ওশান, এটা পারবেন? পারবেন না। সুতরাং লাইফ ইজ বিকামিং ভেরি বোরিং টু দেম, বোরিং। এবং তারা এই বোর্ডম থেকে অনেকে আত্মহত্যা করতেছে, এই বোর্ডম থেকে, মানে করার কিছু নাই, একটা নতুন কিছু করো, একটা স্লোগান ছিল না, নতুন কিছু করো, নতুন কিছু করার জন্য কিন্তু জীবনটা মিনিংলেস হয়ে যাচ্ছে। যাই হোক, সোশ্যালি বললেন এটা, মোরালি বললেন, আগেই বললাম যে যখন বাপের সামনে ছেলেকে, ওই যে শুনতে খুব খারাপ লাগে, বাপের সামনে ছেলেকে সিগারেট অফার করছে, মদ অফার করতেছে, ইঙ্গিত বহ কথা বলছো এখানে, বুঝছেন না? ইঙ্গিত বহ কথা মানে আরও অন্য অন্য জিনিস ইঙ্গিত করতেছে, আপনার কন্ট্রাসেপটিভ অফার করতেছে হয়তো। তো এইগুলোতে কী হচ্ছে, মোরালি ধ্বংস করে দিচ্ছে। তার কাছে এই জিনিসগুলো আর কখনো কিছু লাগবে না, কোনো কিছু তার কাছে ম্যাটার করবে না। সাইকোলজিক্যালি তার মানসিক রোগী হয়ে যেতেছে। এই অপু বলতেছিল ওই দিন যে একটা তো সাইকোলজিক্যালি আছে, মেডিকেলি আনফিট হয়ে যাচ্ছে, স্ক্রিন অ্যাডিকশনটা মেডিকেলি তার হুকড হয়ে যাচ্ছে সে। সাইকোলজিক্যাল তো হচ্ছেই, সেটা ছেড়েই দিলাম, তার বোরিং লাগাটাকে এগুলো না, মেডিকেলি সে হচ্ছে যে সে অস্বস্তিতে ভোগে যদি সে তার স্ক্রিন না থাকে সামনে বা একটা কিছু দেখার না থাকে। তো এগুলো অনেক চিন্তার কথা। while being deceived into thinking you are providing them entertainment, কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন, ধোঁকা খাচ্ছেন এইটা মনে করে যে আপনি তাকে বিনোদন দিচ্ছেন, সুস্থ বিনোদন দিচ্ছেন, এটা অনেকে মনে করেন। ধরেন আপনি একটা সিস্টেম করছেন যে খালি নেচারের জিনিস দেখতে পারবে আর খালি জন্তু জানোয়ার দেখতে পারবে, আপনি মনে করতেছেন আপনি সুস্থ দিচ্ছেন, কিন্তু ওইটাও সুস্থ না, আপনি তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। গেল। আমরা কতক্ষণ যাব, কয়টা পাচ্ছে? আচ্ছা, আমরা 12টা পর্যন্ত যাব ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে শুক্রবার হালাকাতে এইভাবে কখন ডাকি না, আজকে ডাকলাম যে যেহেতু ওনারা বললেন, এবং এই জিনিসটা কিন্তু বেশি বলা হচ্ছে না। মানে আপনারা তো বলতে পারেন যে আইসিডিতে আসলে খেলে এইসব কথা শুনি, এটা অনেকে মনে হতে পারে, প্যারেন্টস মিটিংয়েও শুনি, হালাকায়ও শুনি, আমরা জামু কমবে একটা কথা আছে না, কিন্তু ব্যাপারটা আসলে এত সিরিয়াসই, ব্যাপারটা আসলে এত সিরিয়াসই। এবং ওই যে আটকাইতে পারবে সে মুসলিম থাকবে এবং তার ফ্যামিলিটিকে থাকবে, যে পারবে না সব ভেসে যাবে। বলছি না, আমাদের এইখানে, আমাদের এই কমিউনিটিতে এমন অবস্থা আছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে সত্যিই নিষেধ করে যে তুমি ফেসবুক ইউজ করবে না, তার বিয়ে ভেঙে যাবে। এবং ওয়াইফ যদি হাজব্যান্ডকে বলে যে তুমি ফেসবুক ইউজ করো না, ধরেন ওয়াইফ করে না, এরকম ওয়াইফ আছে যার করে না, তার বিয়ে ভেঙে যাবে। এই 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 কমিউনিটিতে আছে, অন্য কথা তো বাদই দিলাম। এখন আসেন, আমি যেগুলো এক লাইনে বলে গেছি আপনাদের, সেই জিনিসগুলা তারা একটু করে বলছেন। আমি আপনাদেরকে জাস্ট ডিফাইন করছিলাম প্রেডিক্টিভ প্রোগ্রামিং একটা, সেটা ওনারা বলতেছেন ওয়েন ইউ ওয়ান্ট টু ব্রিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ, আপনি যখন সমাজে একটা পরিবর্তন আনতে চান, ইট ইজ ইজিয়ার টু ফ্যামিলিয়ারাইজ দ্য টার্গেট অডিয়েন্স উইথ দ্য ডিজায়ার্ড চেঞ্জ বাট ইন এ নন ডিরেক্ট ওয়ে। এটা আমি বলে দিই একটা, আপনি যখন সমাজে একটা চেঞ্জ আনতে চান, তখন আপনি কি করেন, আপনার টার্গেট গ্রুপটা আপনি ফিক্স করে নেন যে এই মানুষগুলো আমার টার্গেট গ্রুপ, এবং তারপরে তাদেরকে আপনি ফ্যামিলিয়ারাইজ করেন, মানে পরিচিত করে তোলেন, অভ্যস্ত করে তোলেন সেই চেঞ্জটা যা হবে তার সাথে। অর্থাৎ আজকে হোমোসেক্সুয়ালিটির থিমে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে গ্রামীণ ফোনের স্পন্সর করা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে হোমোসেক্সুয়ালিটির থিমে। ঠিক আছে, আপনি অপছন্দ করছেন, কিন্তু আপনি তো দেখছেন এটা, নেক্সট দিন কিন্তু আর এত অপছন্দ করবেন না, তারপরের দিন আপনি মনে করবেন এটা যার যার তার ব্যাপার সে, অ্যান্ড একদিন আপনার কাছে এটা আর কিছু লাগবে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, তারাও একদিন এটাকে গর্হিত অপরাধ মনে করত, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ মনে করত। আজকে চার্চেও এটা ঢুকে গেছে।
আপনাদেরকে দুঃখের কথা বলতেছি যে পশ্চিমা ওয়ার্ল্ডে গে মুসলিম গ্রুপ আছে এখন, তাদের অ্যাক্টিভিজম আছে, মানে তারা আন্দোলন আছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের মেম্বার্স আছে, তাদের ফাইন্যান্সিং আছে, গে মুসলিমই। এগুলা একদিনে হয় নাই, এগুলা ওইভাবে যেটা বললাম যে আপনি কি চেঞ্জ আনতে চান সমাজে, ওইটা বুঝে নিয়ে আপনি মানুষকে ইনডিরেক্ট ওয়েতে সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আপনি প্রথমে তাদেরকে ফ্যামিলিয়ারাইজ করে তুলেন। যে জিনিসটা কালকে সে কল্পনা করতে পারতো না, আজকে অন্তত তার কাছে একটা রিডিং মেটেরিয়াল হইলেও সেটা হয়েছে। আমাদেরই হয়েছে না? আমি এই কথাগুলো বলতেছি কেমনে? এই কথাকে আমাদের 20 বছর আগে আমার মুখ দিয়ে বাইর হতো নাকি? বাইর হতো না, আমাদেরই হয়েছে এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সুতরাং আমি আরও যত ইনভলভ হবো আমার আরও হবে, হয়তো আমার ছেলের বা আমার নাতির হবে যে ঠিক আছে আচ্ছা ওর মতো আছে, ওর মতো ওরে থাকতে দাও, এটা হবে তার। অলরেডি বলতেছে যে এটা নাকি পারফেক্টলি ন্যাচারাল একটা জিনিস। টু বি এই 2 দিন আগে দেখলাম আমার কাছে ইন্ডিপেন্ডেন্টের আসে, ইন্ডিপেন্ডেন্টের হেডলাইনগুলো আসে, ইন্ডিপেন্ডেন্টের নিউজ পেপার আছে না ইংল্যান্ডে, ওটার হেডলাইন আসে ফর লাস্ট 15 ইয়ার্স বোধহয় আসে, 15 বছর ধরে বা 10 বছর ধরে আসে, মানে যবের থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস আছে তবের থেকে আসে। তো ওইখানে দেখলাম একটা ফিচারই যে ইট ইজ পারফেক্টলি অল রাইট টু বি বাইসেক্সুয়ালস। মানে আপনি একজন নর্মাল মানুষ, বাট ওয়ান্স ইন এ ওয়াইল আপনি যদি অন্য কিছু করেন এটা পারফেক্টলি ওকে, মানে এটাতে কোনো সমস্যা নেই। এটাই প্রেডিক্টিভ প্রোগ্রামিং। বলতে বলতে আপনাকে নাটকের মাধ্যমে, খবরের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে একদিন আপনাকে অভ্যস্ত করে তুলতেছে, অ্যান্ড দেন দ্য রিয়েল চেঞ্জ উইল টেক প্লেস। এটা চিন্তা করে করতেছে, রিসার্চ করে করতেছে, একদিনে করতেছে না। এই কথাই ওনারা বলতেছেন। দিস ইজ ডান মেইনলি থ্রু মুভিজ, মিউজিক অ্যান্ড আদার ওয়ার্ডস, থ্রু দ্য ব্যাকডোর অফ এন্টারটেনমেন্ট। এটা এন্টারটেনমেন্ট বা বিনোদনের পেছনের দরজা দিয়ে আসে, অর্থাৎ সামনে দিয়ে আসে না। সামনে দিয়ে আসে না মানে কি? এটা নিউজ পেপারে লিখে কেউ বলে না যে আমি XYZ এই দেশটাকে হোমোসেক্সুয়ালিটির প্রচলন করার জন্য এই জিনিস করতেছে, এটা কেউ বলে না। ব্যাকডোর দিয়ে, ব্যাকডোর অফ এন্টারটেনমেন্ট বলতেছে, বিনোদনের থ্রুতে আসে। গোটা নাটকটাই অন্য জিনিস নিয়ে ছোট্ট করে ধরেন 35 মিনিটের নাটকের ভিতরে 3 মিনিট হচ্ছে এরকম একটা থিম, এবং ওইখানে আরেকটা বলবে একটু পরে যে প্রথমে দেখাবে যে একটা মানুষ এটা অপোজ করতেছে, তারপরে আস্তে আস্তে তার মুখ দিয়েই বলাবে যে জিনিসটা তো খারাপ না। এটা আমি নিজে বললাম সেই দিন। আমি উত্তরা থেকে যখন আসি, ঘন্টা 2 বা ঘন্টা 1.5 লাগে আমার হালাকা করতে গেলে, রাস্তায় থাকি আমি। তো আমি এই যে শুনি, ওই যে FM শুনি। তো ওইখানে শুনতেছি একটা ফিচার হচ্ছে মানে গভর্নমেন্টের করা জিনিসটা কী হচ্ছে, একটা অফিসের বস উনি কথা বলতেছেন তার সাবঅর্ডিনেটদের সাথে। তো বলতেছে যে তোমরা তো খুব তাড়াতাড়ি জিনিসটা করে ফেলছো। জি স্যার, ফেসবুকে তো খুব তাড়াতাড়ি সব কিছু পাওয়া যায়। তো উনি বলতেছেন তাই নাকি? তারপরে মানে উনি প্রথমে রেজিস্ট করতেছেন, তারপরে আস্তে আস্তে উনি বললেন আচ্ছা তাই যদি হয় তাহলে তোমরা তো এখন ইয়াং, আমি তো বয়স হয়ে গেছে, আমি আমার মতোই করি, তোমরা না স্যার আপনিও শিখতে পারবেন, খুব ইজি স্যার, আপনাকেও আমরা এটাতে যুক্ত করতে চাই। তারপরে স্যারকে ইভেনচুয়ালি শিক্ষা দীক্ষা দিয়ে তারা ও ফেসবুকে ইউজ করলো। এই যে জিনিসটা স্যার প্রথমে রেজিস্ট করতেছে, ছোট্ট এটা তো 2 মিনিটের একটা বা 3 মিনিটের একটা কি কথিকা বলে না, কি বলে না, সেখানে কি দেখাইতেছে যে ও স্যার প্রথমে রেজিস্ট করলো, তারপরে বললো আচ্ছা তোমরা করো বাবা, আমার তো বয়স হয়েছে। তা বলছে না স্যার এটা খুব ইজি, আপনিও পারবেন এবং দেখবেন আপনার কত সময় বেঁচে যেতেছে। তারপরে স্যার ইভেনচুয়ালি গিভস ইন, বুঝছেন না? এই টেকনিকটা তারা ইউজ করে যে নাটকের ভিতরে বা সিনেমার ভিতরে বা কবিতার ভিতরে বা উপন্যাসের ভিতরে প্রথমে একজন মানুষ অপোজ করতেছে, যে অপোজ করতেছে খুব স্ট্রংলি অপোজ করতেছে, একসময় তার মুখ দিয়েই কিন্তু বলাবে যে না জিনিসটা তো ওইরকম না, আমরা যেরকম মনে করছি ওরকম না। এটা বলবেন ওনারা এখন। Through entertainment, you familiarize people with certain norm and agenda. আপনি এন্টারটেনমেন্টের ভিতর বিনোদনের মাধ্যমে কী করেন, তাদেরকে অভ্যস্ত করে তোলেন কিছু জিনিসের প্রতি, কিছু এজেন্ডা, কিছু বিকজ ইটস উইভড ইনটু দ্য প্লট। এটা বুনন করা থাকে, বোনা থাকে প্লটের ভিতরে, মানে গল্পটার ভিতরে থাকে। গল্পর চরিত্রই বলতেছে, আপনি তো বলতেছেন না। গল্পর চরিত্র এটা বলতেছে, ওটা বলতেই পারে, যে কেউ যে কোনো কিছু বলতে পারে। অ্যান্ড বিকজ দিস ইজ এন্টারটেনমেন্ট, ইউ হ্যাভ অলরেডি গট দ্য অডিয়েন্স টু সাবকনশিয়াসলি অ্যাকসেপ্ট ইট। যখনই আপনি এটা 30 মিনিট ধরে দেখলেন, তার মানে আপনি সাবকনশিয়াসলি এটা অ্যাকসেপ্ট করে নিছেন যে এটা দেখানো যায়, এটা দেখা যায়, এটা নিয়ে লেখা যায়, এটা টেলিভিশনে প্লেস করা যায়, অথবা ইন্টারনেটে হোক অথবা ফেসবুকে এটা দেওয়া যায়। আপনি কিন্তু দেখা বা এটার সাথে থাকা মানে অ্যাকসেপ্ট করে নিছেন অলরেডি। এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। আপনি যে দেখলেন মানে কিন্তু আপনি এটার যে দেখানোর একটা জিনিস সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। যে ওই নাটকটার কথা যেটা বললাম, যে গ্রামীণ ফোন স্পন্সর করছে আর একটা চ্যানেল দেখাইছে এটা আমাদের দেশের,
এটা আমি খবর হিসাবে দেখছি, আমি জিনিসটা দেখিনি, আমি জানি না এটাতে কী আছে, কিন্তু খবর হিসাবে দেখছি যে গ্রামীণফোন এটাকে স্পন্সর করছে। তারপরে কি বলতেছে যে ইন দিস ম্যানার ইউ ক্যান মেক এনিথিং এ সোশ্যাল নর্ম। এইভাবে যে কোনো কিছুকে, যেটা আজ থেকে 50 বছর আগে কল্পনা করা যেত না এখানে, সেটাকেও আপনি একটা সামাজিক স্বাভাবিক জিনিসই করতে পারেন। আর এর সাথে যদি আপনার পশ্চিমাই থাকে, হিজিজ হুজুজ একটা কথা আমি বলি, পশ্চিমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ আমারটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। এটা হলো পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ, ব্যক্তি স্বাতন্ত্র্যের ওয়ার্ল্ড ভিউ। জীবনটাকে তারা ব্যক্তির চয়েস, ব্যক্তির হিসাবে দেখে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু হচ্ছে সামষ্টিক। আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে সামষ্টিক। আমরা একা নামাজ পড়তে পারি না, আমরা একা রোজা রাখতে পারি না, আমরা একা ঈদ করতে পারি না, আমরা একা জানাজা পড়তে পারি না, আমরা একা আকিকা, মানে আমি বলতেছি আজান দিয়ে আমরা শুরু করি না বাচ্চার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কালেকটিভ। যদিও আমাদের বিচার হবে ইন্ডিভিজুয়াল, কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে কালেকটিভ। এখান থেকে আমি নিলাম কি না নিলাম, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিলেন, সমাজ আমাকে ব্যবস্থা করে দিল, জামাতে নামাজ পড়ার আছে, জামাতে ঈদ করার আছে, জামাতে রোজা রাখার আছে, একসাথে মানে হজ করার আছে। আমি নিলাম কি না নিলাম সেটার জন্য সেটা আলাদা জিনিস, কিন্তু ব্যাপারগুলো সব আপনার কালেকটিভ, আর ওদের সব কিছু ইন্ডিভিজুয়াল। বুঝছেন তো ব্যাপারটা? ওদের বলতে পশ্চিমা কাফের সভ্যতা যেটা, অর্থাৎ পশ্চিমা যেটা বস্তুবাদী সভ্যতা যেটা, সেটা। তো এখানে কি বলতেছে যে আপনি সব কিছুকে একটা সোশ্যাল নর্ম করতে পারেন। ফর্নিকেশন, অ্যাডাল্টারি, ইভেন ইনসেস্ট, রবারি, ভায়োলেন্স অ্যান্ড সো অন। ফর্নিকেশন, ব্যভিচার, অ্যাডাল্টারি, পরকিয়া বা বিবাহিত মানুষের ব্যভিচার যেটা, ইভেন ইনসেস্ট মানে যেগুলো হারাম সম্পর্ক, রক্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় যেগুলোর ভিতর সম্পর্ক হলে, সেসব এই ভিতর সম্পর্ক। আজ থেকে আট বছর না, 13তে আমরা আসলাম না ওখান থেকে, না 12তে আসলাম। 12রও আগে আমাকে মাহমুদুল্লাহ ভাই বলতেছিলেন যে উনি পুলিশের ডিবির একজন এসপিকে রিকোয়েস্ট করছেন মোহাম্মদপুর এলাকার ম্যাগাজিন সবগুলার থেকে যেন ইনসেস্ট পর্নোগ্রাফির এইগুলাকে রেড করে আটকায়। তখনকার কথা, যার ফলশ্রুতিতে আমাদের একটা প্রবলেম চাইল্ড, আমাদের একটা দিনী বোনের একটা ছেলে, সে ওইগুলো পড়তো বাই করতো। একদিন তাকে ওয়াচ করার দরকার, রাতে তাকে ওয়াচ করার দরকার, সে ফোনে কারোর সাথে কথা বলে কিনা। তো উনি ঠিক করছেন যে উনি তার ঘরে থাকবেন, মাটিতে থাকবেন, সে বিছানায় থাকবে, কিন্তু এটা থাকা সেফ কিনা উনি আমাকে জিজ্ঞেস করতেছেন। কোথায় গেছে বাংলাদেশের সমাজ কিন্তু। এবং যার কথা আমি বলতেছি উনি নেকাবি, হিজাবি, 5 ওয়াক্ত সালাত পড়া মহিলা, তার ছেলে এটাতে এক্সপোজড। আমাদের কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, আমরা যেন কমপ্লেসেন্ট না হই যে আমার এটা হবে না, অমুকের হবে, এটা যেন মনে না করি। ইয়েস, আমারই হবে, ইট হ্যাজ কাম টু মাই হাউস, এটা যেন আমি মনে করি। কি বলতেছেন? এইগুলোর মাধ্যমে ফর্নিকেশন, অ্যাডাল্টারি, ইনসেস্ট, রবারি, ভায়োলেন্স, ডাকাতি এবং ভায়োলেন্স মানে সহিংসতা, এগুলো নর্ম হয়ে গেছে। নর্ম মানে কি আমি করতেছি তা না, বাট আমি এগুলোকে খুব খুব বেশি কিছু মনে করতেছি না। আপনাদের বলছি যে আজকাল বাংলাদেশের গল্পের একটা প্লট হচ্ছে একটা ইয়াং স্টুডেন্ট ফলিং ইন লাভ উইথ হিজ এল্ডারলি টিচার। এটা কিন্তু গল্পের উপজীব্য, নাটকের উপজীব্য, বাংলাদেশের, ইন্ডিয়ান না। ইন্ডিয়ান তো হয়ে গেছে বহুত আগে, বাংলাদেশের কথা আমি বলছি। বাংলাদেশের নাটকের উপজীব্য, গল্পের উপজীব্য এটা, যে সে এল্ডারলি টিচারের সাথে, তার এল্ডারলি বলতে একটু বড়, ধরো 5 বছর 10 বছর বড় টিচার, এবং তাকে বলতেছে সোজাসুজি যে আপনি একজন মেয়ে মানুষ, আমি একজন মেল। যখনই আপনি দরজাগুলো খুলবেন আসলে তো বলতেই পারে সত্যি কথা, দ্য ওয়ে টিচার ইজ কামিং টু দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য ওয়ে স্টুডেন্ট ইজ গোয়িং টু টিচার, নট লাইক আওয়ার্স। আমাদের টিচারদের মতো না। আমাদের টিচারদের তো মানে কি বলবো, মানে আমাদের টিচারদের সাথে ওই টিচার কোনো মিলই নেই যদি আপনি বলেন সেইভাবে। যাই হোক, তো এরপরে বলতেছেন কি, সিম্পলি বাই প্রেজেন্টিং ইট থ্রু কেয়ারফুলি ক্রাফটেড প্লট অ্যান্ড স্টোরি। কী করতেছে? কতগুলো স্টোরির মাধ্যমে, কতগুলো প্লটের মাধ্যমে, নাটকের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে এইগুলোকে প্রেজেন্ট করে কিন্তু আপনার কাছে নর্মাল বানায় ফেলতেছে। আপনার কাছে একসময় কিছু লাগতেছে না। এইটাই হচ্ছে প্রেডিক্টিভ প্রোগ্রামিং। সে আগে ঠিক করছে আপনার সমাজটাকে ওইরকম বানাইতে চায়, অ্যান্ড দেন হি ইজ রাইটিং স্টোরি, দেন হি ইজ রাইটিং উপন্যাস, দেন হি ইজ রাইটিং গান, দেন হি ইজ রাইটিং নাটক, অ্যান্ড আলটিমেটলি আপনার সমাজ ওই জায়গায় যাবে। আচ্ছা, এই যে তবলিগালারা যে তাদের মানুষজনরা বাইরের বই পড়তে না করে, এমনকি কোরআনও পড়তে না করে,
এটা বেশি, কিন্তু এটা একটা রিজন আছে। নিউজ পেপার পড়তে না করে, কিন্তু আমি জানি নিউজ পেপার পড়তে না করে, এটা একটা রিজন আছে। এটা একেবারে আনফাউন্ডেড যে তা না, বাট এটা সলিউশন না। এটার পেছনের চিন্তাটা ঠিক আছে, কিন্তু যে কাজটা করতেছে এটা ঠিক না। এটার একটা জিনিস বুঝতে হবে যে এই ভ্যাকুয়ামটা অন্য কিছু এসে নিবে যদি সে ঠিকমতো একটা ফিড না করে। সুতরাং এই ভ্যাকুয়াম ক্রিয়েট করার সময় একটা ফিড করবে কী দিয়ে সেটা আগে ঠিক করা উচিত ছিল বা উচিত। যেই জন্য দেওবন্দি আন্দোলনটা ফেল করছে। দেওবন্দি আন্দোলনের পিছনে যে মাথায় যেটা আইডিয়া ছিল এটা কিন্তু কারেক্ট, যে ব্রিটিশরা আমাদেরকে নষ্ট করে দিবে, আমাদের সংস্কৃতি নষ্ট করে দেবে, আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু এই ভ্যাকুয়ামে কী আসবে? এই ভ্যাকুয়ামে আপনার এই স্বপ্ন আসলো, আর কি বলে বাইরে বাই চলে আসলো আর কি। এই ভ্যাকুয়ামে আসা উচিত ছিল সহি সুন্নাহ, সহি ইসলামের জ্ঞান যদি এই ভ্যাকুয়ামকে ফুলফিল করতে পারতো বা ফিল আপ করতে পারতো, সরি মানে এই চাহিদাটাকে ফুলফিল করতে পারতো, তাহলে কিন্তু এটা একটা হইতো। কিন্তু এটা না হওয়ার জন্য কিন্তু এটা একটা মানে কোথাও যায় নাই আর কি। কয়টা বাচ্চা এখন? 12টা হয়ে গেছে, 5 মিনিট। এরপরে কি বলতেছেন? আমরা যতটুকু পারি ততটুকু পড়বো ইনশাল্লাহ। যদি আমি দুইটাতে আশা করতেছি শেষ হবে, 2 সেশন, না হলে 3 সেশনে হবে ইনশাল্লাহ। কিন্তু 3 সেশন লাগবে না ইনশাল্লাহ, 2টাতেই হবে। আমি কিন্তু আপনাদেরকে ওই হাইলাইটেড জিনিসগুলোকে শুধু একটু এক্সপ্লেন করে বলতেছি, বাস্তব লাইফের উদাহরণ দিয়ে বলতেছি। যে ইনসেস্ট যখন বললাম তখন আপনারা আকাশ থেকে পড়তে পারেন যে ইনসেস্ট আবার আমাদের দেশে কই থেকে আসবে। আমি আপনাদের দেখাই দিলাম কই থেকে আসছে বা আসবে। ইন্ডিয়ান এই সমস্ত বইয়ের কোনো লাইসেন্স লাগে না। এগুলা ফেন্সিডিলের যেমন কোনো লাইসেন্স নেই, এই সমস্ত বইয়ের কোনো লাইসেন্স নেই। কারণ ওই যে প্রেডিক্টিভ প্রোগ্রামিং, কিছু মানুষ আমাদেরকে কি বানাইতে চায় এটা ঠিক করে এটাকে ফিট করতেছে, আগেই ঠিক করে নিয়েছে আপনাকে এটা বানাইতে চায়, সেই জন্য ওই অনুযায়ী জিনিস ফিট করতেছে। ফেন্সিডিলও ওই চেনে আসতেছে, এটাও ওই চেনে আসতেছে। যাই হোক, আমাদের কাছে মনে হয় যে আর সব কিছুতে আপনাদের কাছে কনস্পিরেসি থিওরি, হ্যাঁ, এর মনে হয় না? কিন্তু আপনি দেখেন একটু চিন্তা করে, সব কিছু কিন্তু ওইভাবেই যাইতেছে। আমার আব্বা বলছিলেন গোয়ালন্দ ঘাটে, উনি তো ব্রিটিশ আর্মিতে ছিলেন, গোয়ালন্দ ঘাটে ওনারা পার হইতেছেন, মেম সাহেব তৎকালীন সময়, এটা স্বাধীনতার আগের কথা, মানে পাকিস্তান ইন্ডিয়া স্বাধীনতার আগের কথা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আশেপাশের কথা। কখনো গোয়ালন্দ ঘাটে টেবিল সাজায় মেম সাহেব দাঁড়ায় রয়েছে, 1 কাপ কাগজের গ্লাসে 1 কাপ চা, প্লাস্টিকের গ্লাস বা কাগজের গ্লাসে 1 কাপ চা, একটা ন্যাপকিন, 1 প্যাকেট পাসিংসো সিগারেট ফ্রি। উদ্দেশ্য কি? ব্রিটিশ আলফা টোবাকো কোম্পানি ওদের না, এটা যে তামাক প্রডিউস হবে আপনার খাওয়াবে, ইউজ করে তুলবে। চা তো বাঙালি খাইতো না, চা নীল চা সেগুলো ওরা করছে না, ওরা করছে ওদের মার্কেটের জন্য। আপনার চার অভ্যাস করাবে, মেম সাহেবের দিল, বুঝছেন না? দারোগায় ডাকছে চাচি, একটা কথা আছে না, মেম সাহেবে আপনার দিল, এটি তো আপনার কৃতার্থ হয়ে গেলেন। সাথে আবার আপনার একটা ন্যাপকিন দিছে। এটা কি কেন দিছে? ওই সামওয়ার ডাউন দ্য লাইন 100 বছর পরে আপনি ব্রিটিশ আলফা টোবাকো কোম্পানির সবচেয়ে বড় কনজিউমার, বুঝছেন না, বা ইত্যাদি, এই কারণে দিচ্ছে। চায়ের কথা আপনি দেখেন, চায়ের কি অবস্থা। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে প্রেজেন্টিং টু কেয়ারফুলি crafted plot and or storyline and by casting the right characters, এবং ক্যারেক্টার্সগুলো সঠিক ক্যারেক্টার দিয়ে আপনারা এই করতেছে। ধরেন বাকের ভাই একটা চান্দাবাজ ছিল, একটা লাফাঙ্গা চান্দাবাজ, পাড়ার মস্তান, তারে কি বানায় দিছে পরে? বাঙালি তার জন্য আন্দোলন করছে, বাকের ভাই কেন মরবে, মরতে দিবে না বাকের ভাই, ঠিক না? এই কথাটাই বলতেছে যে এত সুন্দর করে ক্রাফট করবে বা স্টোরিটা বানাবে যে আপনার রাদার একটা সহানুভূতি চলে আসবে হোমোসেক্সুয়ালের প্রতি, যে ওর তো এটা দোষ না, আল্লাহ ওর এইভাবে বানাইছেন, সো ও যদি একটা ছেলের সাথে থাকে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। কটা এনজিও, এদিন গ্রুপে একটা মেইল আসছে না, কটা এনজিও কাজ করতেছে এটাকে এখানে প্রোপাগেট করার জন্য, বুঝছেন না? আপনার একটা সহানুভূতি জন্মায়। ঠিক বাকের বাইর দিয়ে আমি উদাহরণ দিলাম, হঠাৎ মাথায় আসলো যে বেসিক্যালি সে কি পাড়ার একটা মস্তান না, চান্দাবাজ, এটা সেটা, এরে দমকায় ওরে দমকায়, হোটেলে ফ্রি খায়। আপনি কিন্তু তার প্রতি এমন একটা সহানুভূতি করলো যে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে, সেটা কাল্পনিক ক্যারেক্টার, সেটাকে যেন না মারে, হুমায়ুন আহমদ কেন মারে ফেললো তারে, এই জন্য রাস্তায় নামছে। এইটাই বলতেছে যে এইভাবে হয়। এইটাকেই আমরা বলি, এইটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, এবং এটা হচ্ছে প্রেডিক্টিভ প্রোগ্রামিং। আমরা আজকে শেষ করে দিই এখানে, ইনশাল্লাহ আমরা আগামী দিন যেখান থেকে শেষ করলাম এখান থেকে পড়বো। আপনারা নিজেদের জন্য আইসেন, আমার হালাকাকে ভারী করার জন্য আসার কোনো দরকার নেই। আমি যাদের নিয়ে বসি তাদের নিয়ে বসে আমি খুব খুশি আছি, আমি আমার মতো করে আর কি। কিন্তু তারপরে ওনারা আমি আমার মতে করেন না, ওনাদের ইচ্ছা করছেন ওনারা যে আরও মানুষকে ডাকতে চাইছেন যেন একটু বিশেষভাবে আসেন এটা শোনার জন্য, সেই জন্য ওনারা এই করছেন, পাঠাইছেন এটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনলে সেটা
সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা একটু চিন্তা করব এই বাচ্চাগুলা এখনও আমাদের কথা শুনতেছে, একটা সময় আসবে আর শুনবে না। এখন তারা আমাদের মুখের দিকে তাকায় থাকতেছে, আমরা কি বলবো সেই জন্য। একটা সময় থাকবে আমরা তাদের মুখের দিকে তাকায় থাকবো, তারা আমাদেরকে ফিরেও তাকাবে না। আমি আমার ওই যে আল্লাহর পরিচয় বইটার প্রিফেসে বলছি না, যে একটা সময় আসে যখন বাচ্চারা স্টপ আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। প্রশ্ন করবে না আপনাকে, আপনি যে আনসার দিবেন সেটাকে প্রশ্ন করবে। প্রশ্ন করে আনসার নেবে না, আপনি যে তাকে বলবেন যে এটা ঠিক এটা বেঠিক সেটাকে প্রশ্ন করতে শুরু করবে। তার আগেই যেন আমরা তাদেরকে সত্যাসত্য এবং ঠিকটা বোঝাইতে পারি এবং তাদেরকে আল্লাহর পথে চালাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।